সালামু আলাইকুম সবাইকে। চলে আসলাম আবার বরাবরের মতো তোমাদের সামনে তোমাদের কিছু সমস্যার সমাধান করতে। আজকের ক্লাসটা টোটালি তোমাদের থেকে প্রাপ্ত যে কয়টা সমস্যা ছিল আমি চিন্তা করছি সেই সমস্যাগুলোর উত্তরগুলো দিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? কারণ একত্র করছি অনেকগুলো কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেনগুলোর অ্যান্সারটা আমি একটু দিয়ে দেওয়ার চেষ্টা করি। আর 7 মিনিট লেট হওয়ার কারণ হচ্ছে তোমাদের প্রিয় রাফি ভাই, সে ক্লাসই শেষ করতে চায় না, আমাদের ক্লাস নিতে দেয় না, এর জন্য ক্লাসটা একটু লেট হয়ে গেছে। এটা তো তোমরা জানো, সেজন্য আমি ওর পক্ষ থেকে মাপ চেয়ে নিলাম। তো আসো জয়েন করো, আমরা স্টার্ট করি। আর কমেন্ট জানো কে কেমন আছো? একদিনের গ্যাপ ছিল, সব বাবাদের খোঁজ খবর নিতে পারি নাই। আজকে বাবারা বলো কেমন আছো, মায়েরা বলো কেমন আছো। মাশাআল্লাহ 86। আসো, আসতে থাকো আসতে থাকো। ক্লিয়ার না? কি ক্লিয়ার না বাবা? সাউন্ড না কি ক্লিয়ার না একটু জানাও। আচ্ছা, এখন দেখো তো। এখন কি সবকিছু ক্লিয়ার? একটু দেখো, কমেন্টে জানাতে থাকো কে কেমন আছো। আচ্ছা আচ্ছা, নমি রওশন বলছে আপনি কেমন আছেন? ভালো আছি ভাইয়া। আচ্ছা, মাহিরুল ইসলাম বলছে ভালো এখন ক্লিয়ার। আরশিয়া, ওয়ালাইকুম আসসালাম। আরশিয়া তুমি না কমার্সের, তোমার এত ধৈর্য, তুমি সায়েন্সের ক্লাস এখন করবা? আচ্ছা সমস্যা নাই। তানজিম, তানজিম বলছে ক্লিয়ার আছে। রসায়ন চতুর্থ অধ্যায় বুঝান। ফারদিন, চতুর্থ অধ্যায় থেকে 2টা কোয়েশ্চেন সলভ করবো আজকে। আচ্ছা, আলিফ আরাফাত বলতেছে ব্যাকগ্রাউন্ড প্রবলেম। আচ্ছা, দেখি আর কি অবস্থা। ঐশী, কি খবর ঐশী? আচ্ছা, তারপরে হচ্ছে খাদিজা বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আরশি আবার বলতেছে আরে না, আপনাকে দেখতে আসছি। আচ্ছা দেখো, নওমি আপনার ক্লাস অনেক ভালো লাগে ভাইয়া। ওকে, থ্যাংক ইউ নওমি। আচ্ছা, আরেকটু তাড়াতাড়ি জয়েন দাও সবাই। ওকে, পারভেজ ফ্রম সুইজারল্যান্ড, এই যে আমার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। ওকে, এই তো আলহামদুলিল্লাহ, আপনার ঐশী আমিও ভালো আছি। আচ্ছা, ওকে ওকে, হ্যাঁ আজকে 11 চ্যাপ্টার পড়াবো, সমস্যা নেই। আচ্ছা, তো এবার আসো আজকের আলোচনার বিষয়ে চলে আসি। আমার হাইড্রোজেনকে দরকার আজকে। হাইড্রোজেন কি ক্লাসে নাই? গতদিনও হাইড্রোজেন ক্লাসে ছিল না। হাইড্রোজেন বলে অসুস্থ। তোমরা সবাই আমার হাইড্রোজেনটার জন্য একটু দোয়া করে দিও। ফারিহা জিশা বলছে লেট না লেট না। ঠিক আছে, বন্ধুদের একটু মেনশন দাও, একটু মেনশন দাও। আচ্ছা, ক্যামেরাতে প্রবলেম ভাইয়া? ক্যামেরাতে না কোনো প্রবলেম হচ্ছে না, আমার ফোনে তো কোনো প্রবলেম দেখাইতেছে না। আচ্ছা, ওকে ওকে। দেবানন্দ কেমন আছে? দেবানন্দ, দেবানন্দ আমার নিয়মিত স্টুডেন্ট, বলছে নমস্কার স্যার, আসসালামু আলাইকুম দেবানন্দ। আচ্ছা যাক, শুরু করা যাক এবার, ঠিক আছে? আজকে বেসিক্যালি আমি 11 অধ্যায় যে জীবাশ্ম জ্বালানি আছে, একজন আমাকে বললো জীবাশ্ম জ্বালানির ইয়েটা পড়াতে, কি জানি বলে, বেসিকটা পড়াতে। তো যদি আমি বেসিকটা পড়ানো শুরু করি, টাইমটা হয়তো একটু বেশি লাগবে। বেসিকটা পড়াবো, কোনো সমস্যা নেই, কিছু সমাধান করব। গত কেমিস্ট্রি ক্লাসে আমি একটা কথা তোমাদেরকে বলছিলাম যে 2টা কোয়েশ্চেন বাকি আছে আমাদের, হ্যাঁ? তো 2টা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বাকি আছে, যার মধ্যে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তুমি আমার পিছে দেখতে পাচ্ছ। তো এই ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা তোমরা একটু লিখে দাও। একটু লিখে নাও খাতায়, তারপর লেখা হওয়ার পরে আমাকে বলো যে লেখা হয়ে গেছে, আমরা সলভে যাই। তো এই অধ্যায় থেকে 2টা বা চতুর্থ অধ্যায়েরও একটা কোয়েশ্চেন রাখছি। চতুর্থ অধ্যায়ের কোয়েশ্চেন এটা, তৃতীয় অধ্যায়ের কোয়েশ্চেন 11 নম্বর অধ্যায়ের থেকেও আমরা 2টা কোয়েশ্চেন করব। যার ভিতর থেকে সব থেকে বেশি আসা একটা কোয়েশ্চেন ছিল যে ভাই প্রোপানল থেকে, প্রোপানল থেকে, প্রোপানল থেকে আমরা বিউটানোইক অ্যাসিড কিভাবে পেতে পারি? বিউটানোইক অ্যাসিড, আচ্ছা কিভাবে পেতে পারি? এই কোয়েশ্চেনটা না সব থেকে বেশি বার আসছে। তো এই কোয়েশ্চেনটা সম্পর্কে একটু আলোচনা করব। সাথে আমি আলোচনা করব হচ্ছে আলু থেকে মিথেন, এটা আলু থেকে মিথেন, এই 2টা কোয়েশ্চেন একটু আলোচনা করব তোমাদের সাথে, ঠিক আছে? এই 2টা কোয়েশ্চেন আলোচনা করলে হয়ে যাবে। আচ্ছা, সালমান হোসেন বলছে হাই স্যার বাবা। কি বাবা, কি খবর? মহুয়া হোসেন বলছে স্যার, হ্যাঁ মহুয়া, কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো, সমস্যা নাই। আচ্ছা ওকে, কোয়েশ্চেনটা লেখো বাবারা, একটু কোয়েশ্চেনটা লেখো, আমরা সলভ করতে যাই। মহুয়া বারবার স্প্যাম না করে বলো, কোনো কোয়েশ্চেন থাকলে বলো। আচ্ছা, এই যে জান্নাতুল সুমাইয়া ছোয়া, এও নিয়মিত স্টুডেন্ট। বাবা ভালো আছো তুমি? আচ্ছা, কোয়েশ্চেন গুলো লেখো, কোয়েশ্চেন গুলো লেখো। এই কোয়েশ্চেনটা লেখো, এই কোয়েশ্চেনটা সলভ করবো, ঠিক আছে?
আচ্ছা, শারমিন সুলতানা সিমি বলছে যে আমার স্টুডেন্ট গুলা বলে রাফি ভাইয়ের ক্লাসে যে অনেক ডিস্টার্ব করে, ফালতু কমেন্ট করে। আচ্ছা, আমাকে একটু বললো তো কে কে ডিস্টার্ব করে তোমাদের ক্লাসে। ওকে, কোয়েশ্চেন তো তোলা শেষ, তাই না? এবার আমরা একটু বোঝার চেষ্টা করি। ফারিহা জিশা, হ্যাঁ তুমিও রেগুলার, কোনো সমস্যা নেই। কোয়েশ্চেনটা এবার বোঝার চেষ্টা করি। আমরা একটু কমেন্ট কিছুক্ষণের জন্য অফ করে দেই, হ্যাঁ কিছুক্ষণ আমরা কমেন্ট না করি, কারণ তোমাদের অনেক প্রশ্ন পাইছি আমরা। অনেক প্রশ্ন পাওয়ার জন্য আমরা কালকে কোনো ক্লাস করাবো না। কালকে তোমাদের সামনে আমি আর রাফি একসাথে আসবো, তোমাদের সেই কোয়েশ্চেনের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো। সেই কোয়েশ্চেনের মধ্যে ছিল হচ্ছে আমরা কিভাবে, মানে আমাদের A+ এর গ্রেডিংটা কেমন হবে, আমরা পাস মার্ক কত, আমাদের A+টা কত, এই ধরনের কিছু কোয়েশ্চেন আসছিল। তারপর কোন কলেজে মানে আমরা ভর্তি পরীক্ষা দিব, আমরা কি সায়েন্সেই থাকবো নাকি আমরা কমার্সেই থাকবো, না সাবজেক্ট চেঞ্জ করবো, এরকম অনেক কোয়েশ্চেন আসছে। ইভেন অনেকে বলছে আমরা যদি ঢাকার বাইরে থেকে ঢাকায় আসি তাহলে মানে কলেজ সিলেকশনটা কেমন হবে, বা আমরা কিভাবে থাকতে পারি না পারি, এই জিনিসগুলো পড়ছে। হুসাইন ফরহাদ, নাম তুমি তো মেয়ে না, হুসাইন ফরহাদ, আমি তোমার কমেন্টও পড়লাম। আচ্ছা, এবার আসো শুরু করা যাক। প্রথমে কোয়েশ্চেনটা বলছে, দেখো এম একটি মৌল, মানে 118টা মৌল আছে পর্যায় সারণীতে, সেই 118টা পরমাণুর মধ্যে এম একটা পরমাণু, ঠিক আছে? সেই পরমাণুর ইলেকট্রন গুলার মোট চার্জ আছে হচ্ছে এত, 2.7 × 10⁻⁻18 কুলম। হ্যাঁ, কোয়েশ্চেনটা হচ্ছে এটা দিছে কিরকম। একটা ইলেকট্রনের চার্জ আমরা জানি না, একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.60 × 10⁻⁻19 কুলম। এটা হচ্ছে একটা ইলেকট্রনের চার্জ, মানে পুরো চার্জটাই নেগেটিভ। একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে এতটুকু। তো ওই পরমাণুতে যতগুলা ইলেকট্রন আছে সবগুলা ইলেকট্রন মিলাইলে চার্জের পরিমাণ হয় এত। ধরো তোমার কাছে 10টা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রনের চার্জ যদি 10 হয় তাহলে 10টা ইলেকট্রনের চার্জ কত হবে? 100। ব্যাপারটা হচ্ছে এরকম, আমি কিন্তু ভেঙে ভেঙে বুঝাইছি। আচ্ছা, এবার বলছে এইটা হচ্ছে একটা ইলেকট্রনের চার্জ, বাট পরমাণুতে ইলেকট্রন আছে কত? এতটা। পরমাণুতে ইলেকট্রন আছে এতটা। এখন তোমাকে বললো তোমার কাছে টোটাল চার্জ আছে 100টা। কয়টা চার্জ আছে? আমার কাছে টোটাল চার্জ আছে 100টা। আর তোমাকে বললো প্রত্যেকটা চার্জের মান হচ্ছে 10, প্রত্যেকটা চার্জের মান হচ্ছে 10। তাহলে ভাগ করলে আমরা চার্জের সংখ্যাটা পাবো না, আমরা ভাগ করলে সংখ্যাটা পাচ্ছি। সংখ্যা টোটাল কয় সংখ্যক ইলেকট্রন আছে সেটা পাইতেছি। তার মানে ইলেকট্রন সংখ্যাটা যদি আমরা জানতে পারি তাহলে ইলেকট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা তো একই থাকে, তাহলে প্রোটন নাম্বারটা তো তার আইডেন্টিটি, তাহলে মৌলটা আমরা খুঁজে বের করতে পারবো। তো আসো খুঁজে বের করি, অ্যান্সারটা করবো কিভাবে। আচ্ছা, এই যে রাফি ভাই কমেন্ট করছে যে বাচ্চারা পড়ালেখা করো মন দিয়ে, মানে ওর গুতানো ছাড়া কোনো ইয়া নাই। ক্লাসটা মানে সারাক্ষণ আমার টাইমটা নষ্ট করলে এখনো কমেন্টে এসে আমার টাইম ওয়েস্ট করতেছে। আচ্ছা, 18 কুলম, এটা হচ্ছে মোট চার্জ। আমরা মোট চার্জকে যদি একটা চার্জের মান দিয়ে ভাগ করি, একটা চার্জের মান, তাহলে কত আসবে? তাহলে সংখ্যাটা পেয়ে যাব, কত সংখ্যা আছে তাহলে একটু লেখো। তাহলে 2.7101 × 10⁻⁻18 বাই 1.60 × 10⁻⁻19, এটাও কুলম, এটাও কুলম। তাহলে একটু হিসাব করে বলো তো বাবারা অ্যান্সারটা কত আসছে। আবু ইসা আপন বলছে 17। ভাইয়া 17 কি ডিরেক্ট আসছে? 17 কি ডিরেক্ট আসছে? মেইন অ্যান্সারটা বলো আমাকে, ঠিক আছে? মেইন অ্যান্সারটা বলো, মেইন অ্যান্সারটা বলো জলদি একটু কমেন্ট সেকশন থেকে অ্যান্সারটা বলো তো বাবারা, কত আসে এগুলার অ্যান্সারটা একটু বলো দেখি আমি তোমাদের আগে হিসাবটা করতে পারি কিনা। আচ্ছা করো, বোর্ড থেকে নিয়ে করো। আচ্ছা, মানটা দেখি কত আসে। 2.7 × 10⁻⁻18 বাই 1.6 × 10⁻⁻19। আচ্ছা, মানটা আসছে হচ্ছে 16.875। কামরুল ভালো অ্যান্সার দিছো, কামরুল ভালো অ্যান্সার দিছো। আচ্ছা, তাহলে আমাদের মানটা আসছে হচ্ছে 16.85। ধরলাম এই মানটা আসছে 16.85। আমি বেয়াদব রাইট অ্যান্সার দিছো, আরাফাত রাইট অ্যান্সার দিছো। আচ্ছা, মেহেদি মাহি কি অবস্থা? রাইট অ্যান্সার দিছে। স্বপ্নিল দাস কি অবস্থা বাবা? সুস্থ আছো তো, তাই না? আচ্ছা, মাজিদুল রিস্তি রাইট অ্যান্সার দিছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবার অ্যান্সার ঠিক আছে। তো ইলেকট্রন সংখ্যা কখনো তো ভগ্নাংশে আসতে পারে না, দশমিকে আসতে পারে না, ডেসিমিলে তো আসতে পারে না। টোটাল ইলেকট্রন নাম্বার তো কখনো ডেসিমিলে আসে না, এটা তো একটা পূর্ণ সংখ্যা।
তাই না, এটা পূর্ণ সংখ্যা। এখন তোমরা বলতে পারো ভাই ইলেকট্রনের চার্জ তো মাইনাস, আপনি এখানে মাইনাস কেন দেন নাই? তাহলে মোট ইলেকট্রনের চার্জ হতো মাইনাস, একটা ইলেকট্রনের চার্জ হতো মাইনাস, কাটাকাটি করলে তো প্লাসই আসে, তাই না? তাহলে এই মানটা অলমোস্ট ক্লোজ টু 17। তাহলে আমরা এই মৌলটাকে ধরবো m ইজ ইকুয়াল টু 17 নম্বর মৌলকে, m 17 নম্বর মৌল হচ্ছে ক্লোরিন। আচ্ছা, 17 নম্বর মৌলটা হচ্ছে ক্লোরিন বা Cl। আমরা মৌল বের করছি, বাট কোয়েশ্চেনে কিন্তু এটা বলে নাই, বলছে আণবিক ভর কত। আমাকে বলছে আণবিক ভর কত। এখন তোমরা বলতে পারো ভাই ক্লোরিনের ভর তো 35.5, এটা কিন্তু আণবিক ভর না, এটা হচ্ছে পারমাণবিক বা আপেক্ষিক পারমাণবিক ভর। তোমার কাছে চাইছে আণবিক ভর কত বা অণুর ভর কত, ঠিক আছে? তো এই মানটা এখন কিভাবে বের করবা? যারা বাবা কি খবর? আচ্ছা, এমডি আরাফাত বলছে ভাই বাবা বলবেন না, ইসলামে অন্যকে বাবা মা বলা ঠিক না বা নিষেধ। আচ্ছা, তোমরা আমার বাবা বলার এই মহত্বটা না বুঝো না, ঠিক আছে? যেহেতু বুঝো না আমি আর বলতেছিও না। আচ্ছা, খুশি থাকো। ওকে ওকে, আচ্ছা তাহলে এই অংশটা উঠাও। এখন মাইশা বিনতে মুজাফর কেমন আছো বাবা? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, তো প্রথমত এই মৌলটা আসলো হচ্ছে আমাদের ক্লোরিন। আমরা জানি ক্লোরিন 17, এই পরমাণুটা হচ্ছে ক্লোরিন এবং এর ভর হচ্ছে 35.5। বাট এই 35.5 এই মানটা কিভাবে আসছে সেটা বের করবা কিভাবে? কারণ আমরা জানি ক্লোরিন যে অণু, ক্লোরিন যেই অণু সেটা সংকেত Cl2। তার মানে এখান থেকে যদি আমরা লিখি 35.5 ইন্টু 2 মানে 71, এটাই তার আণবিক ভর। আণবিক মানে অণুর সাথে যেটা যায়, আণবিক মনে রাখো, আণবিক মানে যেটা অণুর সাথে যাবে, অণুর সাথে। আর পারমাণবিক মানে, পারমাণবিক মানে হচ্ছে যেটা পরমাণুর সাথে যায়, পরমাণু, ঠিক আছে, যেটা পরমাণুর সাথে যায়। তাহলে এইভাবে অ্যান্সারটা তো তোমরা বুঝতে পারছো তাই না, যে এইভাবে আসে। তো এইভাবে যদি আসে, এইভাবে যদি আসে অ্যান্সারটা না কেটে দিবে। কেন কেটে দিবে? তোমরা বলবা না ভাই কাটবে না, কারণ আমরা তো এই মানটা জানি, এই মানটার সাথে 2 গুণ করলে এই মানটা এসে পড়ে। এই মানটা কেটে দিবে, কারণ এই যে 35.5 এই মানটা কিভাবে আসছে? তুমি 3 নাম্বার অধ্যায়ের ম্যাথ করতেছো। 3 নাম্বার অধ্যায়ের ম্যাথ করার জন্য এই মানগুলা তো 4 নাম্বার অধ্যায়ে যায় আমরা পড়ি, তাই না? 3 নাম্বার অধ্যায় শেষ হওয়ার পরে পর্যায় সারণীতে যে জানতে পারি। তো এই মানটা আগে তোমাকে আনতে হবে, তারপর তুমি 2 দ্বারা গুণ করবা, মানে আইসোটোপ থেকে অঙ্কটা করবা, আইসোটোপ থেকে অঙ্কটা করবা, ঠিক আছে? তাহলে এই অঙ্কটা কমপ্লিট করি আগে, তারপর আমরা একটু কাজ করব। তো আমরা জানি আমাদের অ্যান্সারটা লিখবো যে উক্ত পরমাণুটি, উক্ত অ্যাটমটি, উক্ত পরমাণু, উক্ত পরমাণুটি ক্লোরিন 17, হ্যাঁ, যার 2টা আইসোটোপ আছে। এই মানটা মুখস্থ রাখতে পারো, যার আইসোটোপ আছে 2টা, আইসোটোপ আছে হচ্ছে 2টা। এখন যদি 2টা আইসোটোপ থাকে, মনে আছে ক্লোরিনের আইসোটোপ গুলার ভর কত? একটা হচ্ছে ক্লোরিন 17, আরেকটাও ক্লোরিন 17, কারণ আইসোটোপে প্রোটন নাম্বার সেম থাকে, আইসোটোপে প্রোটন নাম্বার সেম থাকে। এই যে কামরুল রাইট আনসার দিছো। তাহলে একটার ভর হচ্ছে 35 আর একটার ভর হচ্ছে 37। এইটা পাওয়া যায় কত পার্সেন্ট বলো তো? এইটা পাওয়া যায় 75%, এইটা পাওয়া যায় 25%। ভাই এটা কোত্থেকে পাইছেন? এটা বইয়ে আছে। এই মানটা একটু মুখস্থ রাখতে হবে তোমাদের, ঠিক আছে? এই মানটা হচ্ছে মুখস্থ রাখতে হবে। এখন আসো যে এই মানটা যদি মুখস্থ রাখতে হয়, এইবার তুমি ভরে যাও। আমরা জানি না আইসোটোপ থেকে আপেক্ষিক পারমাণবিক ভর কিভাবে বের করে? আমরা জানি তো আপেক্ষিক পারমাণবিক ভর আইসোটোপ থেকে বের করার নিয়মটা কি? এই বান্ডেল গুণ করো, এই বান্ডেল গুণ করে যোগ করো। তার মানে হচ্ছে 35 ইন্টু 75 প্লাস 37 ইন্টু 25। যদি করি 100 দ্বারা যদি একটু গড় করি আমরা, তাহলে মানটা আসে হচ্ছে 35.5। তাহলে আণবিক ভর বের করার জন্য আগে পারমাণবিক ভর তো বের করতে হবে। এইবার অণুটা কত? Cl প্লাস Cl মানে Cl2। এখন দেখো একটা ক্লোরিনের ভর যদি আমার আসে 35.5, তাহলে 2টা ক্লোরিনের ভর আসবে কত? 71। এই ম্যাথটা না অনেক বেশি ইম্পর্টেন্ট। যেমন আমি বাবাটার নাম ভুলে গেছি, হ্যাঁ, একজন হচ্ছে তোমার আমাকে মেসেজ দিয়ে বললো যে আপনি কালকে সালফারের যে ম্যাথটা করাইছিলেন ওইটা আমার মডেল টেস্টে দিছিল।
তা আমি একটু চেষ্টা করি যেগুলা হচ্ছে সচরাচর আসে না, এখন তো সচরাচর আসা কোয়েশ্চেন গুলাতে একটু নজর কম দিও, কারণ একটু এক্সেপশনাল কোয়েশ্চেন গুলার দিকেও একটু নজর দিও। হ্যাঁ, তো এই কোয়েশ্চেনটা না এক্সেপশনাল, যদি এসে পড়ে তাহলে কিভাবে মিলাবো? আমরা সবসময় যে সচরাচর অঙ্ক করে পরীক্ষার হলে যাই, যদি না আসে এর জন্য আমি এগুলো করাইতেছি, ইম্পর্টেন্ট। হ্যাঁ, জৈব যৌগ করাবো, আজকেই করাবো। আচ্ছা, এমডি আরাফাত, আপনাকে ভাই বললে অনেক ভালো লাগে। আচ্ছা ঠিক আছে আরাফাত ভাইয়া, তুমি একটু করো। ওকে ওকে, এই আরাফাত রে কেউ হেট কমেন্ট করো না ভাই, ও তো স্টুডেন্ট আমার, ঠিক আছে? ওর না পয়েন্ট অফ ভিউ রাখছে আমাদের সামনে, তার মানে তো এই না যে আমরা ওকে চাই হেট কমেন্ট করব। ঠিক আছে, তোমরা আমাকে ভালোবাসো, আমাকে বলতেছো যে আমার নামে যদি কেউ কমেন্ট করে তাহলে তোমাদের খারাপ লাগতেছে এখন, তো ওকে কিছু বলার দরকার নাই, ও আমার স্টুডেন্ট, খুব পোলাইটলি কমেন্টটা বলছিল, ওর পয়েন্ট অফ ভিউ দিছে। ঠিক আছে, আচ্ছা এই অঙ্কটা বুঝছে। আশরাফুল কি খবর? আশরাফুল আজকে এত লেট কেন? আচ্ছা ওকে, এই যারা আর কমেন্ট করবা না। সিদ্রাতুল সিরাত ভাইয়া, তোমাকে কি ব্যান করা লাগবে বলো? গালিগালাজ করে লাভটা কি হইতেছে? তারপরে এই যে রাজিন সিয়াম, কেউ সিঙ্গেল আসো? আচ্ছা আচ্ছা, এগুলা করতে আসো ভাই, আমি কি ক্লাসটা চালায় যাব নাকি এখানে রাখবো বলো? তোমরা বলো, এবার কমেন্ট করে একটু জানাও। জৈব যৌগ তোমাদের লাগবে, ঠিক আছে? জৈব যৌগ হচ্ছে তোমাদের লাগবে, আমার দরকার নেই, আমি পারি। আমি আজ থেকে 7 বছর আগে পার পাই আসছি, আর খুব ভালো ভাবে রেজাল্ট করে বের হয়েছে, আমার দরকার নাই তো। আচ্ছা ওকে ওকে, এই অঙ্কটা বুঝছেন? নেক্সট ম্যাথ লেখো। ওকে, কোয়েশ্চেনটা হচ্ছে একজন শিক্ষক, একজন একজন শিক্ষক, আমি না, তোমরা তো আবার আমার শিক্ষক মানো না, এমন গালিগালাজ করো ভাই রে ভাই, একটা শিক্ষক পড়াইতেছে তারাও গালিগালাজ করো। ধরো অন্য একটা শিক্ষক, একজন শিক্ষক তার ছাত্রকে 3টি পরমাণু সম্পর্কে, 3টি অ্যাটম, 3টি পরমাণু পরমাণু সম্পর্কে ধারণা দিল। হ্যাঁ, পরমাণুগুলো যথাক্রমে, কোয়েশ্চেন লিখতে থাকো আমার সাথে, যথাক্রমে লেখা হচ্ছে ম্যাগনেসিয়াম 12, ক্যালসিয়াম 20 এবং ক্রোমিয়াম 24। শিক্ষক বলল হ্যাঁ, শিক্ষক বলল প্রথম দুইটির রাসায়নিক ধর্ম, রাসায়নিক বা কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, রাসায়নিক ধর্ম একই। আর ঘতে লিখবা এই যে শিক্ষকের মন্তব্য অনুসারে ক্রোমিয়াম 24 এর ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন কনফিগারেশন এক্সেপশনাল কেন বা ব্যতিক্রম কেন, বিন্যাস ব্যতিক্রম কেন? আচ্ছা বলো। বলো অ্যান্সারটা লেখো। আচ্ছা, একজন লিখছে, জিদনি বলছে, জিদনি, যে ভাইয়া আপনাকে যারা গালি দিতেছে তাদেরকে ব্লক দেন কুইকলি। ব্লক দিব না, থাকুক, তোমরা দেখো, ঠিক আছে? তোমরা নিজেরাই দেখো যে আমি এখানে ক্লাস করাইতে আসছি, আমি সকাল 6টায় বের হইছি, ভার্সিটি করছি, যারা আমাকে মেসেজ দিছিল কোয়েশ্চেন বা অ্যান্সার নেওয়ার জন্য তাদের সবাইকে আমি বলছি বাবা আমি এখন ভার্সিটিতে। আমি বলছি সেই সকাল 6টায় আমি গেছি, ভার্সিটি থেকে আসছি 2:30টায়, তারপর থেকে অফলাইন ব্যাচের পরে টিউশন করাইছি, তারপরে এখানে আসছি ক্লাস নিতে। তোমরা খালি দেখো, ঠিক আছে? তোমরা দেখো, আমি কিচ্ছু বলবো না, আমি ক্লাস চালাইতেছি, সমস্যা নেই। কমেন্ট গুলো আমি কিচ্ছু বলবো না, তাদের ব্যানও করবো না, তোমরা থাকো। আচ্ছা ওকে, কোয়েশ্চেনটা লেখো বাবা, কোয়েশ্চেনটা লেখো।
কোয়েশ্চেনটা লেখো। শাহরিয়া সাগর বলছে ক্লাস কখন শুরু হয়? 9:30টায়। আচ্ছা, রিশা বলছে থ্যাঙ্কস ভাইয়া, ওয়েলকাম। কোয়েশ্চেনটা লেখো। সিদ্রাতুল সিরাত বলছে আমি কমার্সে বুঝি না, কি কনেডি ভাই? কমার্সের ক্লাস তো শেষ, যদি না বুঝে এখানে গালিগালাজ কেন করতেছো? ওকে 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 রাজিন সালেহিন রাইট আনসার দিছে। ওকে, কোয়েশ্চেনটা বলছে, এবার কোয়েশ্চেনটা বুঝো। একজন শিক্ষক তার ছাত্রকে 3টা পরমাণু সম্পর্কে ধারণা দিছে। 3টা পরমাণু, একটা হচ্ছে ম্যাগনেসিয়াম, একটা হচ্ছে ক্যালসিয়াম, একটা হচ্ছে ক্রোমিয়াম। একটা টিচার তার স্টুডেন্টকে ধরো পর্যায় সারণী পড়াচ্ছে, ওখান থেকে 3টা পরমাণু নিল 118টার মধ্যে, এবং 3টা পরমাণু সম্পর্কে একটা আইডিয়া দিতেছে। কি আইডিয়া দিতেছে? যে প্রথম পরমাণুটা ম্যাগনেসিয়াম, পরে পরমাণুটা ক্যালসিয়াম, পরে পরমাণুটা হচ্ছে ক্রোমিয়াম। তিনি বলল, প্রশ্নটা বলছে, শিক্ষক বলল প্রথম দুইটির রাসায়নিক ধর্ম একই, প্রথম দুইটার রাসায়নিক ধর্ম সেম। এখন প্রথম দুইটার রাসায়নিক ধর্ম সেম মানে কি? এখন তোমরা বলবা রাসায়নিক ধর্মের সাথে আমরা না ভৌত ধর্মটা মিলাই দেই, এর জন্যই কোয়েশ্চেনটা রাখছি। অনেক ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। কেমিক্যাল যে ধর্মটা সেটা কিন্তু ভৌত ধর্মের সাথে মিলে না। কেমিক্যাল ধর্ম বা রাসায়নিক ধর্ম মানে কি জানো? সেটা কাদের সাথে বিক্রিয়া করে, হ্যাঁ, কি উৎপন্ন করে, কতটুকু তাপ ছেড়ে দেয় বিক্রিয়া হওয়ার পরে, সেগুলো হচ্ছে রাসায়নিক ধর্ম। মনে থাকবে তো, রাসায়নিক ধর্ম মানে কি? কাদের সাথে বিক্রিয়া করে। আর যদি বলতো ভৌত ধর্ম, তখন আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, কোনটা ধাতু না অধাতু, এটা প্রমাণ করতাম। এর জন্য কোয়েশ্চেনটা রাখা হয়েছে। তো শিক্ষক মন্তব্য করছে যে ম্যাগনেসিয়াম ও ক্রোমিয়াম এই দুইটাই সেম, মানে এদের ধর্ম সেম। তারা একই মানুষের সাথে, তারা একই পদার্থের সাথে বিক্রিয়া করে, তারা একই ধরনের যৌগ উৎপাদন করে, তারা ধরো একই অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সেম যৌগগুলো উৎপন্ন করে। ব্যাপারটা হচ্ছে এরকম। এবার ব্যাখ্যা দিব, আসো। আসো, তার মানে কোয়েশ্চেনটাই আমাকে বলল যে ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়ামের রাসায়নিক ধর্ম এক। তাহলে প্রথমত আমরা রাসায়নিক ধর্ম মানে কয়েকটা বিক্রিয়া দেখে বলে দিব যে এরা একই ধরনের যৌগ উৎপাদন করে, ঠিক আছে? যেমন আমরা যদি একটু বলি ম্যাগনেসিয়াম এবং, অ্যান্সার লিখতেছি গয়ের, হ্যাঁ, এবং ক্যালসিয়াম এর, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়ামের অক্সাইড বা কার্বনেট, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়ামের কার্বনেট গুলো হলো কার্বনেট। কার্বনেট গুলা কি কি বলতো? কার্বনেটের সংকেত আমরা জানি না। কার্বনেট একটা মূলক, CO3 2- হচ্ছে কার্বনেট, মূলক, একটা যৌগমূলক। যৌগমূলক কাকে বলে? পঞ্চম অধ্যায়ের পড়া, যে অনেকগুলো মৌল মিলে একটা চার্জের মতো আচরণ করতেছে, এই যে তার উপরে একটা চার্জ আছে। তাহলে এই দুইটার কার্বনেট ম্যাগনেসিয়ামের সাথে এবং ক্যালসিয়ামের সাথে যুক্ত করো, কি হবে? ম্যাগনেসিয়ামের কার্বনেটটা যদি যুক্ত হয় তাহলে হবে ম্যাগনেসিয়াম কার্বনেট, আর ক্যালসিয়ামের কার্বনেটটা যদি যুক্ত হয় তাহলে ক্যালসিয়াম কার্বনেট। এই যে প্রথমে রাসায়নিক ধর্ম এদের কার্বনেটের সাথে মিলাই করব, ঠিক আছে? এদের কার্বনেটের সাথে মিলাই করব। তো এই দুইটার কার্বনেট আছে, এই দুইটার কার্বনেটকেই যদি আমি তাপ দেই তাহলে এই দুইটার অক্সাইড উৎপন্ন হবে। এই দুইটার কার্বনেটকে যদি আমি তাপ দেই তাহলে আরেকটা জিনিস হবে, কার্বন ডাই অক্সাইড উৎপাদন হবে, ঠিক আছে? এদের কার্বনেটের সাথে যদি আমি তাপ দেই তবে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে। এই যে রাসায়নিক ধর্ম দেখো, দুইটার একই রকম রাসায়নিক ধর্ম, দুইজনই কিন্তু তাদের অক্সাইডের সাথে যখন যুক্ত থাকে এবং তাপ প্রয়োগ যখন আমরা করি তখন তারা কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপাদন করে। কিভাবে? এই যে তারা অক্সাইড উৎপন্ন করবে, ম্যাগনেসিয়াম অক্সাইড, এটা করবে ক্যালসিয়াম অক্সাইড এবং এবং কার্বন ডাই অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। এই যে কার্বন ডাই অক্সাইড, এই যে কার্বন ডাই অক্সাইড, গ্যাসীয়, ওই চিহ্নটা মানে হচ্ছে গ্যাসীয়। আচ্ছা, ওকে। আবু ইসা আপন, হ্যাঁ তোমার ব্যাখ্যাটাও ঠিক আছে বাবা, তুমি এটাও লিখতে পারো, তুমি এটাও লিখতে পারো। হাসিবুল ইসলাম রাফি, ভাই কি খবর? আচ্ছা, এই যে কমেন্ট করছে হচ্ছে হাসিবুল ইসলাম রাফি, তোমাদের বড় ভাই, আমরা একসাথে কলেজে পড়ছি। ভাইকে একটু সবাই হার্ট রিয়াক্ট দিয়ে দিও। আচ্ছা, ওকে, তাহলে এটা তুলো, এটা তুলো।
আচ্ছা, তাহলে এটা হচ্ছে তাদের রাসায়নিক ধর্ম। তাহলে রাসায়নিক ধর্ম মানেটা কি? ধরা যাক এই দুইটার, হ্যাঁ, তারা সেম জিনিস উৎপন্ন করবে, এটা হচ্ছে রাসায়নিক ধর্ম। সেম মৌলদের সাথে বিক্রিয়া করবে, এটা হচ্ছে রাসায়নিক ধর্ম। তাহলে প্রথম রাসায়নিক ধর্মটা গেল। একটা রাসায়নিক ধর্ম লিখলে কি আর নাম্বার দিবে আমাদের? নাম্বার তো দিবে না। তাহলে আরেকটা রাসায়নিক ধর্ম লেখা যাক বাবা। আরেকটা রাসায়নিক ধর্ম কি? যেটা উৎপন্ন হয়েছে, এই যে অক্সাইড উৎপন্ন হয়েছে না, এবার এদের অক্সাইডের সাথে তোমার পছন্দ মতো যে কোনো অ্যাসিড যদি নাও, তাহলে লবণ এবং পানি উৎপন্ন করবে। তোমাদের পছন্দ মতো যে কোনো, তোমরা যদি একটা অ্যাসিড নাও, তাদের অক্সাইডের সাথে যুক্ত করো, লবণ এবং পানি উৎপন্ন হবে। তাহলে চলো তো লবণ এবং পানি উৎপন্ন করি, লবণ এবং পানি উৎপন্ন করি, আসো। তাহলে দ্বিতীয় রাসায়নিক ধর্ম, দ্বিতীয় রাসায়নিক ধর্মটা যখন করব আমরা, তখন এদের যে অক্সাইডটা পাইলাম না, ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস যে কোনো একটা তোমার হচ্ছে ইয়ে নাও, অ্যাসিড ধরলাম সালফিউরিক অ্যাসিড, নিলাম সালফিউরিক অ্যাসিড, ওকে ফাইন। এবার নাও ক্যালসিয়াম অক্সাইড, এটার সাথেও সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করো, আসো। বিক্রিয়া করাইলে লবণ এবং পানি হবে। তাহলে ম্যাগনেসিয়াম সালফেট হবে, ম্যাগনেসিয়াম সালফেট এবং পানি। এই সাইডেও হবে হচ্ছে ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট প্লাস পানি, বাস। না, দুইটা সৃজনশীল করলাম তো। এখন আসলে একটা হুন্ডের নীতি বুঝাবো। হুন্ডের নীতি, বিজ্ঞানী হুন্ড। কেন ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম, আর কাদের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম, সেটা আমরা একটু জানার চেষ্টা করব। তো এটা উঠায় নাও, উঠানো হয়ে গেলে বইলো। একজন বলছে যে হচ্ছে HCl নেন, কামরুল বলছে HCl, হ্যাঁ নাও। এই যে ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস HCl, তাইলে এই ম্যাগনেসিয়ামটা এইটার সাথে যাবে আর এইটার সাথে আসবে, সমতাটা করবা, ম্যাগনেসিয়াম ক্লোরাইড হবে আর পানি হবে। আর এই সাইডে আমি যদি ক্যালসিয়াম অক্সাইডের সাথে HCl নিই, তবে ক্যালসিয়াম ক্যালসিয়াম ক্লোরাইড হবে আর পানি হবে। নাও, আরাফাত রাইট আনসার, ভেরি গুড, ভেরি গুড। রাকিব, এমডি রাকিব, বাবা বংশের পরিচয় দিও না কেউ। আচ্ছা, দেওয়ান মোহাম্মদ জাহাইনুর রহমান, বা আরেকটু দেখলেই হবে, তুমি আরেকটু ভিডিওটা থামায় একটা সময় দেখে নিও। আচ্ছা, উঠানো শেষ। আরাফাত হচ্ছে রাইট আনসার দিতেছে, একদম রাইট আনসার দিতেছে। হ্যাঁ, এরপরে 11 নম্বর চ্যাপ্টারটা ধরবো। আর এই ম্যাথটা ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা ব্যতিক্রম, এরপরে এই দুইটা ম্যাথই হচ্ছে গতদিন বাকি ছিল, ঠিক আছে। এবার আসো, ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন এবং কার নীতি অনুসারে, মনে রাখবা এটা হচ্ছে হুন্ড এর নীতি অনুসারে, হুন্ড এর নীতি, ঠিক আছে। হুন্ডের নীতি অনুসারে এর ইলেকট্রন বিন্যাসটা ব্যতিক্রম, আমরা এটা জানি না। হুন্ডের নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাসটা ব্যতিক্রম। পরমাণুগুলা যখন তাদের অরবিটাল গুলা, হ্যাঁ তোমাদেরকে আমি একটু আঁকায় বুঝাই। এস এর অরবিটাল থাকে একটা, আমি বলছিলাম। পি এর অরবিটাল থাকে তিনটা, পি এর অরবিটাল থাকে তিনটা। ডি এর অরবিটাল থাকে পাঁচটা, ডি এর অরবিটাল 1 2 3 4 5টা, পাঁচটাতে 10টা ইলেকট্রন থাকে। এফ এর অরবিটাল গুলা থাকে হচ্ছে 7টা, ধরলাম এই যে 7টা অরবিটাল থাকে, ঠিক আছে। এটা কিন্তু গত দিনের পড়া। আচ্ছা, যখন 7টা অরবিটালে ধরো এসে যখন 2টা ইলেকট্রন আছে, হ্যাঁ এসে যখন 2টা ইলেকট্রন আছে, তখন এর যে স্থিতিশীলতা ও নিজের মধ্যে অনুভব করবে, এর ভিতরে যখন একটা ইলেকট্রন থাকবে, সেই স্থিতিশীলতাই সে অনুভব করবে। মানে এটা হচ্ছে পূর্ণ অবস্থায় যে স্থিতিশীলতা একটা পরমাণু অর্জন করে, অর্ধপূর্ণ অবস্থায় সেই স্থিতিশীলতাই অর্জন করে। সেটা এর ক্ষেত্রে তোমাদের কেমন লাগতে পারে না, যে 2টা আছে 3টা আছে, কিভাবে হইলো? তুমি পি এর ক্ষেত্রে আরো ভালো মতো বুঝবা। কেমনে? পিতে ধরো চিন্তা করো আমার ইলেকট্রন আছে মাত্র 3টা, 3 অবস্থা, তার মানে এইটাই কিন্তু এর অর্ধপূর্ণ অবস্থা। অর্ধপূর্ণ মানে কি? প্রত্যেকটা অরবিটালে থাকে 2টা করে ইলেকট্রন, প্রত্যেকটা অরবিটালে 2টা করে থাকে। বাট এখানে প্রত্যেকটা অরবিটালে একটা একটা করে আছে, এবং সেটাও কিন্তু অর্ধপূর্ণ, টোটালটা কিন্তু অর্ধপূর্ণ। 6টার বদলে এই জায়গায় 3টা আছে, প্রত্যেকটা ঘর অর্ধপূর্ণ আছে, তখনও কিন্তু সেম স্থিতিশীলতাই সে অর্জন করবে। হ্যাঁ, এখন যদি এটার ভিতরে 6টা ইলেকট্রন থাকে এইভাবে, তখনও এর মধ্যে একটা স্থিতিশীলতা আসবে যে পূর্ণ আছে। হয় আমার পূর্ণ আছে, না হয় অর্ধপূর্ণ আছে, একদম খালি তো নাই। খালি বলতে কি ব্যাপারটা, ধরো এখানে ডিতে
যদি 4টা থাকে তখন এটাকে বলা হয় খালি, টোটালি খালি, হ্যাঁ। আর যদি ডিতে 5টা থাকে তাহলে এটাকে বলবো অর্থপূর্ণ বা স্থিতিশীল অবস্থা। অথবা যদি 10টা আটে তখনও এটাকে বলবো পূর্ণ বা স্থিতিশীল অবস্থা। বুঝা গেছে তো? ক্রোমিয়াম, কপার, আর্গন এবং আর্গন বলতেছি, এজি এবং এইউ, গোল্ড এবং সিলভারের ক্ষেত্রে এই নিয়মগুলো হয় এবং অনেকগুলো পরমাণুর ক্ষেত্রে, ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রেও এই নিয়মগুলো হয়। আচ্ছা আচ্ছা করো। ওকে, এবার আসো কেন ভিন্ন। ক্রোমিয়ামের যখন ইলেকট্রন বিন্যাস করব, আচ্ছা আমি পড়াবো হচ্ছে একটু পরে জৈব যৌগটা, তো জৈব যৌগটা পড়াইতে একটু টাইম লাগবে। কে কে লাস্ট পর্যন্ত থাকবা? আর যারা এই যে গালিগালাজ করতেছো তারা তো মনে হয় না থাকবা। তো যারা যারা থাকতেছো আমার পুরাতন স্টুডেন্ট গুলা, ঠিক আছে। সাদিয়া সরকার দিয়া বলছে প্রেজেন্ট বাবা, প্রেজেন্ট, ইয়েস ইয়েস। আচ্ছা, তো যারা যারা লাস্ট পর্যন্ত থাকবে একটু জানাবা। আচ্ছা, এই যে এই ম্যাথটা করে আমরা যাব 11তে, ওকে। এই ম্যাথটা করে যাব, এই ম্যাথটা করে যাব, ওকে। তোমাদেরকে প্রতিদিন একটা কথা বলা হয় যে বুঝতে আসছো তোমরা, অথচ তোমরা একে অপরের সাথে প্রতিদিন প্রতিদিন কমেন্টে ঝগড়াঝাটি করতেই থাকো, ঝগড়াঝাটি করতেই থাকো, উল্টা গালিগালাজ আমারেও করতে থাকো। কি একটা অবস্থা! আসো, ওকে। টাইম বলছে বাবা ডাকটা অনেক ভালো লাগে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে 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 ওকে, এবার ইলেকট্রন বিন্যাসটা একটু বুঝাই আমরা যাবো। দাঁড়াও, 11 অধ্যায় যাইতেছি। ক্রোমিয়াম 24, তো নর্মালি যদি ইলেকট্রন বিন্যাস করো জিনিসটা আসবে কত? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। 3d খালি থাকে, আউফবাউ নীতি অনুসারে 3d খালি থাকে এবং 4s আগে পূরণ হয়। তো 4s2 করলে এটা হবে 4, নর্মাল নিয়ম অনুসারে। বাট এটা কিন্তু ভুল হয়ে যায়। কেন ভুল হয়ে যায় জানো? কারণ এই দুইটাকেই পূর্ণ কিংবা অর্ধপূর্ণ কিংবা দুইটাকেই অর্ধপূর্ণ করার একটা সুযোগ আছে। তো সেই ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা একটু দেখো যে 3d4 আছে আমার ইলেকট্রন, 3d4, হ্যাঁ 3d4। আর এখানে তো এক ঘর 4s এ, এক ঘরে আছে কয়টা ইলেকট্রন? দুইটা না? এখানে আছে কিরকম? 4টা ইলেকট্রন। আর এখানে আছে 2টা ইলেকট্রন। তো এমন অবস্থায় পুরা মৌলটা স্থিতিশীলতা অর্জন করার জন্য কি করবে জানো? এই 4s এর থেকে, সরি সরি সরি, আচ্ছা 3d4 তো আরেকটা ঘর আসবে। আচ্ছা, তখন এই স্থিতিশীলতা অর্জন করার জন্য এখান থেকে একটা ইলেকট্রন এখানে পাঠিয়ে দিবে। তার মানে ইলেকট্রন বিন্যাস কিন্তু হয়ে যাবে 3d5 এবং 4s1। ঠিক সেমনটা হবে হচ্ছে কপারের সাথে 29, তেমনটা হবে হচ্ছে তোমাদের গোল্ডের সাথে যেটা এইউ, অথবা সিলভারের সাথে এজি এর ক্ষেত্রে। এগুলো একটু প্র্যাকটিস করে নিও বাসায়, হ্যাঁ। হয় পূর্ণ করবা, না হয় অর্ধপূর্ণ করবা, তোমার কাছে সিচুয়েশন থাকবে। আচ্ছা, সাকিব আহমেদ বলছে স্যার আপনার ক্লাস অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, শুরু করি, আসো। মায়েশা মাসুদ বলছে যে এটার ইলেকট্রন বিন্যাস থেকে যোজনী কিভাবে বের হয়। পঞ্চম অধ্যায়টা ধরতেছি না আজকে, তাহলে টাইম চলে যাবে। তোমরা 11 অধ্যায় পড়তে চাইছিলা, তো 11 অধ্যায়টাকে একটু একটু আমরা 11 অধ্যায় পড়ার চেষ্টা করি, হ্যাঁ। তো 11 অধ্যায় থেকে নর্মালি আমরা জানি না কে কতটুকু পারো, তারপরও কেউ কি বলতে পারো যে 11 অধ্যায় থেকে আমি কিচ্ছু পারি? ধরো কেউ কমেন্টে জানাও যে 11 অধ্যায় থেকে আমি কিছুই পারি না, হ্যাঁ কিছুই পারি না, তো সেই অনুসারে একভাবে পড়াবো। আর যদি বলো যে বেসিক্যালি যদি আমি এভারেজটা পাই যে তোমরা মোটামুটি পারো, তাহলে আমি অন্য অনুসারে পড়াবো। তো বলো তো। আচ্ছা, অগ্র চৌধুরী বলছে ভাই কয়টা পর্যন্ত ক্লাস হবে আজকে? দেখি যতক্ষণ পর্যন্ত আর কি গালি গালাজ খাওয়ার একটা ধৈর্য থাকে আমার, ততক্ষণ পর্যন্ত ক্লাস নিব। আচ্ছা, তন্দ্রা বলছে কিছু পারি না, ইহাম বলছে মোটামুটি পারি, আরাফাত বলছে অনেক কিছু পারি,
আচ্ছা, নৌসেন বলছে বেসিক পারি, বোরহান বলছে কিছুই পারি না, আশরাফুল বলছে পারি মোটামুটি, বেসিক ক্লিয়ার আছে। আচ্ছা, যদি বেসিক ক্লিয়ার থাকে তাহলে তো সৃজনশীল সমাধান করলেই হয়ে যায়, তাই না? তো সৃজনশীল সমাধান করলে যেটা হয় সেই জিনিসটা হবে হচ্ছে, ধরো একটা নর্মাল কোয়েশ্চেন যে ট্রান্সফরমেশন আসে এখান থেকে, ট্রান্সফরমেশন মানে আমার প্রস্তুতি, হ্যাঁ প্রস্তুতি, কোনটা থেকে কোনটা প্রস্তুত করব, আমি প্রস্তুত করব, ট্রান্সফর্ম করব। ধরো এখানে আমরা তো জানি যে ইথেন দেয়, ইথিন দেয়, ইথাইন দেয়, কোনটা থেকে কোনটা আমরা ট্রান্সফর্ম করব, এগুলাই তো এই চ্যাপ্টারে পড়াটা, তাই না? তারপরে আমাদের পলিমারকরণ কিছু বিক্রিয়া আছে, যেমন হচ্ছে পলিথিন, তারপর হচ্ছে পলিপ্রোপিন, পিভিসিল, নাইলন, এই জিনিসগুলো আছে এই চ্যাপ্টারে। সোজা কিন্তু এই চ্যাপ্টারটা যারা ভালো মতো পারো তাদের জন্য কিন্তু সোজা, এই চ্যাপ্টার থেকে 2টা কোয়েশ্চেন হবে, মাস্ট 2টা কোয়েশ্চেন হবে। এখন তোমরা যারা নমুনা কোয়েশ্চেন চাইছিলে না আমার কাছে, অনেকে কিন্তু আমি নমুনা প্রশ্ন দিছিলাম। তো আগে আলোচনা করি একটু যে যে নমুনা কোয়েশ্চেন গুলা কোন কোন চ্যাপ্টার থেকে করা হয়েছিল, বা এসএসসিতে তোমরা কোন কোন চ্যাপ্টার থেকে কয়টা কয়টা করে কোয়েশ্চেন পেতে পারো। তো সবসময় আমরা একটা জিনিস জানতাম, ধরো আমি কোয়েশ্চেনটা একটু বের করি, কোয়েশ্চেনটা বের করলে তোমরা হয়তো বা বুঝতে পারবা। এসএসসিতে কেমিস্ট্রি নিয়ে না একটা ভয় থাকতো সবারই। কেমিস্ট্রি নিয়ে কিরকম ভয় থাকতো? কারণ ভয়টা কাজ করতে এভাবে যে তোমার এক চ্যাপ্টার থেকে প্রশ্ন হয় না, মিলায় কোয়েশ্চেন হয়। ফিজিক্সে যেমন ইন্ডিভিজুয়াল একটা চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন হয়, বাট এই চ্যাপ্টারে না মিলায় কোয়েশ্চেন হয়। তো মিলায় কোয়েশ্চেন হলে তো ঝামেলা হয়ে যায় যে 2 3 4 5 মিলে একটা কোয়েশ্চেন দিবে। আগে তো 6 চ্যাপ্টার ছিল, ম্যাথ ছিল, সেখান থেকে অঙ্ক দিত, কিংবা জৈব যৌগ থেকে অঙ্ক দিত। তো এখন কোন কোন চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন হবে? তো জৈব যৌগ থেকে যেটা দেখলাম 2টা কোয়েশ্চেন তোমরা কমন পাবা, অধ্যায় 3 থেকে 2টা কোয়েশ্চেন কমন পাবা, যে একটা পরমাণু মডেল থেকে, আর এই যে ম্যাথ, যে শোষিত শক্তি বিকিরিত শক্তি, যে ম্যাথগুলা, সেখান থেকে তোমরা ম্যাথ অঙ্কগুলা পাবা। তাহলে 2টা কোয়েশ্চেন তোমরা একটু সিলেক্ট করে নিও, যাদের অবস্থা অনেক খারাপ তারা একটু সিলেক্ট করে নিও যে এই চ্যাপ্টারটা আমি ভালো মতো পড়বো, তাহলেই হবে। আচ্ছা, এবার আসো, ওকে। তো প্রথমত বেসিকটা যেটা লাগবে, আপাতত বেসিকটাতে অনেকে লাগবে না, আবার অনেকে বলছে বেসিকটা লাগবে। আচ্ছা, আসো তাহলে বেসিক অংশ থেকে আমরা যেটা লিখে রাখি, যে আমরা অ্যালকেনের সাধারণ সংকেত বা জেনারেল ফর্মুলা বা ফর্মুলেশনটা হচ্ছে CnH2n+2, এটা লিখে রাখতেছি একটু, হ্যাঁ। এটাকে বলবো আমরা হচ্ছে অ্যালকেন, এটাকে বলবো আমরা অ্যালকেন, আমরা অনেকে জানি, যারা জানি তাদের জন্যই লেখা। আর আরেকটা লিখে রাখি আমরা CnH2n, এটা 2, তাহলে অ্যালকিন, এটা হচ্ছে অ্যালকিনের সাধারণ সংকেত, অ্যালকিন। এখন আমরা আরেকটা সংকেত লিখে রাখি CnH2n-2, এটা হচ্ছে অ্যালকাইনের সংকেত, অ্যালকাইন। তো আজকে আমরা কয়েকটা সৃজনশীল করব, হ্যাঁ কয়েকটা সৃজনশীল করব, 3-4টা সৃজনশীল করব, স্পেসিফিক সৃজনশীল করব, যেখান থেকে প্রশ্ন হতে পারে বা ইনশাল্লাহ আসবে। আর যদি নাও আসে তোমরা অ্যান্সারটা করতে পারবা, কিভাবে পারবা সিস্টেম তো জানো। যার ভিতর থেকে আমি করাই দিতেছি হচ্ছে ডিকার্বক্সিলেশন, উডস বিক্রিয়া, এবং আমরা যে আলু থেকে মিথেন, যেটা অনেক বড় একটা প্রসেস, সেই প্রসেসটা। আর নরমালি আমরা জানি যে অ্যালকোহল থেকে ফ্যাটি অ্যাসিড যাইতে হয়, কিংবা ফ্যাটি অ্যাসিড থেকে কিভাবে অ্যালকোহলে আসতে হয়, সেইটা কি কেউ জানো? কমেন্টে জানাও তো, যে ফ্যাটি অ্যাসিড থেকে কিভাবে অ্যালকোহলে আসা যায়। আচ্ছা, আরাফাত বলছে 11 থেকে 2টা দিবে, মাশাআল্লাহ। ওকে, তাহলে আমরা যে প্রথম অঙ্কটা করব সেটার নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন। হ্যাঁ, ডিকার্বক্সিলেশন, তোমাকে বলছি ডিকার্বক্সিলেশন। তো ডিকার্বক্সিলেশন মানে কি? ডি কার্বক্সিলেশন, আচ্ছা সিস্টেমটা বুঝাই দেই, কারণ যে অঙ্কই করতে চাও না কেন ট্রান্সফরমেশনে, ডিকার্বক্সিলেশন, উডস এবং অ্যালকোহল থেকে কিভাবে নিরোধকের সাহায্যে অ্যালকিন বানায়, এই 3টা ম্যাথ লাগবে। তো 3টা ম্যাথ আমি করাবো, 3টা ম্যাথ তো না, 3টা থিওরি দিয়ে আমি বিক্রিয়াগুলো করাই দিতেছি। আমার সাথে সাথে কে কে থাকবা একটু বলে দাও, একটু বলে দাও। আচ্ছা, শাহরিয়ার হাসান শুভ, স্প্যাম করা বন্ধ করো। আচ্ছা, আচ্ছা,
তো ডিকার্বক্সিলেশনটা মানে কি আগে ভালো মতো বুঝো। হ্যাঁ, ডিকার্বক্সিলেশন মানে আমি লিখে দিলাম এক কার্বন কম, এক কার্বন কম। ডিকার্বক্সিলেশন মানে এক কার্বন কম। আমরা ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড পড়ছিলাম না? হ্যাঁ, ডিএনএ তেও কিন্তু একটা অক্সিজেন কম ছিল। ডিঅক্সি মানে একটা অক্সিজেন কম, ডিকার্বো মানে একটা কার্বন কম। মানে যে কয়টা কার্বন আগে থাকবে ডিকার্বক্সিলেশন করার পর একটা কার্বন কমে যাবে, একটা কার্বন কমে যাবে। তো এখান থেকে যে পদ্ধতিটা আমি তোমাদেরকে দেখাবো সেটা খুবই সিম্পল। এগুলো হচ্ছে এই তিনটা জিনিস একটু বেসিক বুঝবো আমরা, উডস, ডিকার্বক্সিলেশন এবং হচ্ছে নিরোধকের সাহায্যে কিভাবে অ্যালকোহল থেকে পানি বের করে অ্যালকিন তৈরি করে। এটা শেখার পর আমি দুইটা সৃজনশীল করাই দিতেছি। আচ্ছা, আচ্ছা যারা যাওয়ার না তারা চলে গেছে, তো যাক সমস্যা নাই, যারা থাকা তারা ঠিকই থাকবে। আসো, ডিকার্বক্সিলেশনটা যদি তোমার করতে হয় তাহলে নিতে হবে কি জানো? ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ। তোমাকে নিতে হবে ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ। তো যে কোনো একটা ফ্যাটি অ্যাসিড নাও। ফ্যাটি অ্যাসিডের সাধারণ সংকেত কি বলতো? আর সি ডাবল ও এইচ। এটা হচ্ছে ফ্যাটি অ্যাসিডের জেনারেল ফর্মুলাটা বা সাধারণ সংকেত। আর মানে কি? আর মানে আমরা অনেকেই জানি অ্যালকাইল, অ্যালকাইল। আর সি ডাবল ও এইচ মানে কি? ফ্যাটি অ্যাসিডের মূলক, ফ্যাটি অ্যাসিডের মূলক, তাই না? এটা আমরা জানি ফ্যাটি অ্যাসিডের মূলক, এই জিনিসটা কিন্তু আমরা জানি। ফ্যাটি অ্যাসিডের যে মূলকটা সেটা হচ্ছে বন্ড COOH। এই বন্ডের সাথে যদি একটা অ্যালকাইল মূলক যুক্ত হয় তবে তাদেরকে আমরা ফ্যাটি অ্যাসিড বলি। তাহলে ফার্স্ট অফ অল আমাদের লাগবে ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ। এখন ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ কোত্থেকে পাবো আমি? হ্যাঁ, কোত্থেকে পাবো? আচ্ছা, কোয়েশ্চেন করছে হচ্ছে ফরহাদ জোবায়ের তানিম, বলছে আলু থেকে স্টার্চ উৎপাদন করেন। হ্যাঁ, এই টপিকটা আছে, আলুটাই আসলে স্টার্চ। তাহলে ফ্যাটি অ্যাসিড নিব একটা। তো ধরা যাক আমি ফ্যাটি অ্যাসিড নিচ্ছি কয়টা? এইটা হচ্ছে একটা ফ্যাটি অ্যাসিড। চিন্তা করো CH3COOH। বলো CH3COOH এর নাম কি? বলো CH3COOH এর নাম কি? আচ্ছা, অভি সরকার রাইট অ্যান্সার দিতেছে। অভি, তারপর আমি কয়েকটা স্টুডেন্টের নাম বলতে পারি। হ্যাঁ, যেমন অভি, তারপর এখানে নাম আসতেছে না, মাইশা বিনতে মুজাফফর একটা তোমাদের আপু আছে। তারপরে আরো কিছু স্টুডেন্ট আছে যারা না নিয়মিত কমেন্ট করে আর রাইট অ্যান্সার দেয়, শেষ পর্যন্ত থাকে। আমি না ওদের জন্যই আসছি, ঠিক আছে? নসীন রাইট অ্যান্সার দিছে ইথানোইক অ্যাসিড। আচ্ছা, ওকে, হ্যাঁ। তো এই যে ফ্যাটি অ্যাসিড, এই ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ উৎপাদন করতে হবে। ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ। তো সোডিয়াম লবণ কোত্থেকে পাবো? সোডিয়াম লবণের জন্য তোমরা এটার সাথে উৎপাদন নিবা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে? প্রভাবক আপাতত সাইডে রাখলাম, আমি তোমাদের বোঝানোর জন্য বিক্রিয়াটা লিখতেছি, একদম অনেকেই জানে না। তো এইটা যদি আমি নেই, জিনিসটা কি করবা জানো? এইটা যদি আমি নেই, এই এইচটা বের করে আনবা এটার সাথে, এইচটা বের করে আনবা। ও সরি, এখনো তো সোডিয়াম লবণ হয় নাই। তো সোডিয়াম লবণের জন্য এই এনএ এইচ এর জায়গায় চলে যাবে, এই এনএটা চলে যাবে এইচ এর জায়গায়, আর এই এইচটা চলে আসবে এন এর জায়গায়। নর্মাল পদ্ধতি, যে কোনো ফ্যাটি অ্যাসিড নাও, তার সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করো, জাস্ট কি চেঞ্জটা হবে? এই যে হাইড্রোজেনটা আছে না, হাইড্রোজেন ধনাত্মক অংশটা, সেই অংশটা পানির এই ঋণাত্মক অংশের সাথে চলে যাবে। যদি আরেকটু বুঝাই, ব্যাপারটা এরকম হবে যে CH3COO, এটা হচ্ছে নেগেটিভ ঋণাত্মক অংশ বা নেগেটিভ পোলটা, আর পজিটিভ পোলটা কোনটা? এই যে H+, এই আয়নটা পজিটিভ। আর সোডিয়ামের এই অংশটা কি বলতো? সোডিয়াম আমরা জানি ধনাত্মক, আর OH-টা আমরা জানি নেগেটিভ। তাহলে জিনিসটা কি হবে জানো? জায়গা পরিবর্তন হবে, একটা প্রতিস্থাপন হবে, যে এই OH-টা এটার এখানে চলে আসবে আর Na+টা এখানে চলে আসবে। তাহলে কি উৎপাদন হলো? যে CH3COONA প্লাস আমাদের উৎপন্ন হইতেছে হচ্ছে পানি। বলো এতটুকু কি বুঝছো? এতটুকু কি বুঝতে পারছো? কমেন্টে জানাও তো এতটুকু বুঝছো কিনা। ওকে, সবাই বুঝতে পারছে টেকনিক। হ্যাঁ, এই অংশটা হইলো, এই যে তোমার এইটাকে বলা হয় ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ। এটা হচ্ছে ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ। তার মানে আমরা যে কোনো একটা ফ্যাটি অ্যাসিড এর
সোডিয়াম লবণ পাইছি, সোডিয়াম লবণ, সোডিয়াম লবণ। আচ্ছা, নিলাম এই যে ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণটা নিয়ে আসবো, আবার নিলাম সোডিয়াম লবণ NH3COO ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ প্লাস তুমি যুক্ত করবা হচ্ছে সেম আবার NaOH। তুমি যদি আবার NaOH টা যুক্ত করো, সুন্দর মতো আবার বুঝে নাও, যদি NaH টা যুক্ত করো, এই যে এই অংশটা, এই H টা চলে যাবে এর ভিতরে, হ্যাঁ এই H টা চলে যাবে এর ভিতরে, আর এই দুইটা মিলে তৈরি করবে কি সেটাই বলতেছি, আসো মনে রাখো। এই H টা এই H টা চলে আসবে এই অ্যালকাইলের সাথে, এই H টা অ্যালকাইল অংশটা, বা এটা তো আর, তাই না, আর এটা কি COO না, তো এই আর এর সাথে এই H টা আসবে, তো নাও আর এর সাথে H টা লাগাও, লাগাইলাম, আর এর সাথে H হইছে প্লাস, আর এই সাইডে অলওয়েজ ক্যালসিয়াম অক্সাইড একটা প্রভাবক দিবা, সাথে অলওয়েজ তৈরি হবে হচ্ছে সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট। তাহলে আরটা কি ছিল বলতো, এই যে আর অ্যালকাইল অংশ, তাহলে CH3 ছিল আর একটা H আসছে CH4, তার মানে আমি নিছিলাম কয় কার্বন যুক্ত ফ্যাটি অ্যাসিড, একটু দেখো তো, CH3COOH কয় কার্বন ছিল, 2 কার্বন, তাই না, ইথ ছিল, ইথানোয়িক অ্যাসিড ছিল, ইথানোয়িক অ্যাসিড। এটা থেকে আমি মিথেন বানালাম, এভাবে মিথেন, আলু থেকে মিথেন বানানোর প্রস্তুতিতে কিন্তু এটা পাবো আমরা, ভালো মতো মনে রাখো, আলু থেকে মিথেনের প্রস্তুতিতে কিন্তু এটা পাবো, এর জন্য আমি ডিকার্বক্সিলেশনটা আগে বুঝাইলাম, ঠিক আছে, বুঝছো কে কে? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, তার মানে ডিকার্বক্সিলেশন মানে ছিল হচ্ছে যেই কয় কার্বন যুক্ত তুমি ফ্যাটি অ্যাসিড পাবা, বা যেই কয় কার্বন যুক্ত তুমি হচ্ছে ধরো 2 কার্বন যুক্ত কোনো অ্যালকেনি নিছি, সেটা থেকে একটা কার্বন যদি আমি কমাইতে চাই, তাহলে সেটার আগে ফ্যাটি অ্যাসিডে যেতে হবে, ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ থেকে আমরা 1 কার্বন কমাই নিতে পারবো, ঠিক আছে, এটা হচ্ছে ডিকার্বক্সিলেশন। আরেকটা বোঝানোর জন্য একটু বড় পদ্ধতি যদি দেখো, বড়টা ধরা যাক, ডিকার্বক্সিলেশন যদি বুঝে গেলাম, এবার 1 কার্বন যেহেতু কমাইছি আমরা এভাবে, ডিকার্বক্সিলেশনের মাধ্যমে 1 কার্বন কমে 1 কার্বন বাড়ানোর কিন্তু কোনো উপায় নাই, ডাবল করার উপায় আছে, ডাবল করার উপায়। ধরো ডাবল করার উপায়টা কিরকম, তোমার কাছে ধরো চিন্তা করো, তোমার কাছে আছে হচ্ছে ইথেন, ধরো তোমার কাছে আছে হচ্ছে ইথেন, ইথেন থেকে তুমি যদি ডাবল করো, ইথেনের পর প্রোপেন, প্রোপেনের পর বিউটেন, তুমি যদি চাও বিউটেন করতে, হ্যাঁ, তবে সেটাও পারবো, সেটা হচ্ছে উডস বিক্রিয়ার সাহায্যে। সেটা কোন বিক্রিয়ার সাহায্যে? উডস। আচ্ছা, এর সাহায্যে। তো এখন উডস বিক্রিয়াটা বুঝবো, হ্যাঁ আসো। উডস বিক্রিয়া, তো উডস বিক্রিয়ায় আমি নিব হচ্ছে ইথেন, ওকে ইথেন নাও, নিলাম ইথেন, ইথেন থেকে আমাকে বিউটেন বানাইতে বলছে, বিউটেন মানে কত, C4H কত হবে 10 বিউটেন, এটা বানাইতে হবে। এটা বানানোর প্রসেসটা কি, সাধারণ সংকেতটা আগে লিখবা, হ্যাঁ সাধারণ সংকেতটা হচ্ছে এরকম, আর এক্স প্লাস 2টা সোডিয়াম নিবা, সাথে আবার আর এক্স নিবা, ঠিক আছে। এখানে শুষ্ক ইথার প্রভাবক দাও, আগে আমরা সাধারণ সংকেতটা দিতেছি, টেকনিকটা দেখতেছি। শুষ্ক ইথার, এটার সাথে কি হবে জানো, এই আর আর এই আর, 2টা আর যুক্ত হয়ে যাবে, 2টা আর যুক্ত হবে, তাহলে আর 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 যদি যুক্ত হয়, বাকি থাকতেছে কে বলতো, এক্স কয়টা, 2টা না, তাহলে 2টা এক্স বাকি থাকতেছে, 2টা সোডিয়াম বাকি থাকতেছে, তাহলে 2NaX। এখন এক্স মানে কি, এক্স মানে হচ্ছে হ্যালাইড, এক্স মানে হচ্ছে হ্যালাইড, হ্যালোজেন বা 17 নম্বর গ্রুপের মৌলরা যখন আয়ন আকারে থাকে তখন তাদের হ্যালাইড বলা হয়।
আচ্ছা, আর আর মানে কি? আর মানে হচ্ছে অ্যালকাইল অংশ, অ্যালকাইল, এই অ্যালকাইল অংশ, ঠিক আছে? তাহলে দুইটা অ্যালকাইল মিললে একটা অ্যালকেন হয়, এটা একটু মনে রাখো, দুইটা অ্যালকাইল মিললে একটা অ্যালকেন হয়, একটা অ্যালকেন হয়। তার সাথে আর কি হলো? দুইটা সোডিয়াম হ্যালাইড। তো এই বিক্রিয়াটা এবার একটু দেখবো। কে কে বুঝছো একটু কমেন্ট করে জানাও তো, যে বুঝছি। কে কে বুঝছো কমেন্টে জানাও, কে কে বুঝছো কমেন্টে জানাও। কঠিন অংশ করব, কঠিন অংশ করব। তোমরা যদি এরকম করতে থাকো ভাই, আমার তো যদি ক্লাসই না নিতে দাও ঠিকঠাক মতো, কমেন্টে যদি এরকমই বলতে থাকো কঠিন অঙ্ক করান, তাহলে কিভাবে করাবো? আচ্ছা, সিফাত দিদি বলছে ধন্যবাদ ভাইয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এমডি মনির, দেখো তুমি যে কি উদ্দেশ্য প্রবণ কমেন্ট গুলা করতেছো, এটা না বোঝা যায় ভাইয়া, ঠিক আছে? এটা না বোঝা যায়। এগুলা কইরো না, পরীক্ষার কয়দিন পর মানুষের বদদোয়া নিয়ে করবাটা কি তোমরা বলো? এভাবে আরেকজনকে বুঝতে না দিয়ে মাঝখানে এসে এসে এরকম কমেন্ট করার কোনো মানে হয় না। তোমরা বলো যে যদি ক্লাসটা না লাগে আমি থামাই দিই, প্যারা নাই, আমার কোনো প্যারা নাই। আমি সেই সকাল 6টা থেকে বাইরে, আমি বাসায় চলে যাবো আরামসে, কোনো সমস্যা নেই। আচ্ছা, বলো কে কে বুঝছো? ওকে, উর্সটা বুঝি না, এবার বুঝবো, বুঝবো এখন। আসো, এখন আমি এখানে লিখে রাখছি এল, আচ্ছা আসো, অ্যালকাইল হ্যালাইড বানাইতে হবে আগে, এটাকে এটাকে অ্যালকাইল হ্যালাইড বানাইতে হবে। আমাকে বলছে একটা অ্যালকেন দিছে, অ্যালকেন তো নরমালি কারোর সাথে বিক্রিয়া করে না, তাই না? অ্যালকেন কিন্তু নরমালি কারোর সাথে বিক্রিয়া করে না। বাট তুমি যদি এইটার সাথে ক্লোরিন যুক্ত করো বা আয়োডিন, ধরলাম আমি আয়োডিন যুক্ত করতেছি, হ্যাঁ আয়োডিন যুক্ত করলাম, এরা বিক্রিয়া করবে না। কারণ আমরা অ্যালকেনের যখন সম্পৃক্ততার পরীক্ষাটা দেখছিলাম, সেই সম্পৃক্ততার পরীক্ষায় আমরা একটা জিনিস খুঁজে পাইছিলাম। খুঁজে কি পাইছিলাম? যে অ্যালকেন বেসিক্যালি কারোর সাথে বিক্রিয়া করে না। এটাই তো সম্পৃক্ত, মানে ও সম্পৃক্ত, আর কারোর সাথে বিক্রিয়া করবে না, তাই না? বাট এখানে যদি একটু মৃদু সূর্যালোক আনো, একটু মৃদু সূর্যালোক বা সৌরলোক আনো, সূর্যালোক, তবে বিক্রিয়াটা হবে। কি বিক্রিয়া হবে জানো? বিক্রিয়াটা হবে হচ্ছে এখান থেকে আয়োডিন আছে কিন্তু দুইটা, এভাবে আমি বুঝাই দিতেছি ভাঙায় ভাঙায়। আয়োডিন আছে দুইটা, এই একটা আয়োডিন এখানে চলে যাবে, এই একটা আয়োডিন এখানে চলে যাবে, হ্যাঁ। আর এখান থেকে একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন এখানে চলে আসবে, একটা। আর এখান থেকে একটা আয়োডিন এখানে যাবে। তাহলে যুক্ত করো তো কি হবে বলো তো? দেখো, CH3CH2I প্লাস কি হলো? HI, হাইড্রোজেন আয়োডাইড, হাইড্রোজেন আয়োডাইড। দেখো তো এই অংশটুকু তো বুঝছো, কমেন্টে জানাও তো। খুব সোজা, প্রতিস্থাপন করছি। সিফাত বলছে ক্লোরিন দিয়ে করলে হ্যালোজেনের একটা নিলেই হবে, সমস্যা নেই। আচ্ছা, কে কে বুঝছো তাড়াতাড়ি বলো, নেক্সট অংশে যাই। হ্যাঁ ইউভি রে, ভেরি গুড, ওকে, বুঝে গেছো তো? আচ্ছা, ওকে, আচ্ছা, এবার আসো নেক্সট অংশে। আমাদের সাধারণ সংকেতটা কি ছিল? আমাদের সাধারণ সংকেতটা ছিল, এবার আসো, এই যে আর এক্স কিন্তু হয়ে গেছে, এই অংশটা কি অ্যালকাইল না? আর এই অংশটা কি হ্যালাইড না? এক্স, তাহলে আর এক্স কিন্তু হইছে। তার মানে আমাদের সাধারণ সংকেতটা কি ছিল? আর এক্স প্লাস দুইটা সোডিয়াম, তাহলে প্লাস আবার আর এক্স, মানে এখানে যে আর এক্সটা পাইছি সেই আর এক্সটা এখানে লিখবা, আর এক্স। হ্যাঁ, শুষ্ক ইথার দাও, শুষ্ক ইথার, যদি শুষ্ক ইথার দেই তবে কি উৎপন্ন হবে? দুইটা আর যুক্ত হয়ে যাবে, এই আর আর এই আর যুক্ত হয়ে যাবে, হওয়ার পরে দুইটা সোডিয়াম হ্যালাইড উৎপন্ন হবে। তাহলে এবার বিক্রিয়াটা তোমরা নিজেরা সম্পন্ন করো, বিক্রিয়াটা নিজেরা। মানে এই সাইডে আমার ছিল হচ্ছে CH3CH2I, ঠিক আছে, প্লাস দুইটা সোডিয়াম, দুইটা সোডিয়াম প্লাস আবার সেম অংশটা, মানে এইটাই CH3
CH2I হইছে, দুইটা যুক্ত হইছে। এইবার কি হবে, এখানে শুষ্ক ইথার দাও, শুষ্ক ইথার, শুষ্ক ইথার। তাহলে এই দুইটা অংশকে যুক্ত করে দাও, এই দুইটা অংশ যদি যুক্ত করতে না পারো, এখানে কার্বন কয়টা আছে গুণ, কার্বন আছে 4টা, লেখো C4। ঠিক আছে, হাইড্রোজেন আছে কয়টা দেখো তো, হাইড্রোজেন আছে 10টা, লেখো এইভাবেই লেখো। প্লাস কি হবে বলতো, দুইটা সোডিয়াম, কার সাথে, এক্সটাকে এই জায়গায়, এই অংশটা এক্স না, এই অংশটা এক্স না, তাহলে দুইটা সোডিয়াম হ্যালাইড। বলো শুষ্ক ইথার এই বিক্রিয়াটা বুঝছো কিনা? রিধি রাইট আনসার, রাইট আনসার। ওকে, শুষ্ক ইথার হচ্ছে একটা প্রভাবক, শুষ্ক ইথার হচ্ছে একটা প্রভাবক। সাকিব মাহির বলছে, ওয়ালাইকুম সালাম সাকিব মাহির। ওকে, ফাতিমাতুজ জান্নাত ইথিকা বলছে, এগুলা কি পরীক্ষায় আসবে নাকি, কি পড়াও এগুলা, না পড়লে যাও গা। আচ্ছা, অভি বলছে ঠিক আছে, বুঝে গেছে, ইলেকট্রন হারানো হাইড্রোজেন বুঝে গেছে। ওকে ওকে, ইথার হচ্ছে একটা প্রভাবক, একটা প্রভাবক, ঠিক আছে। ওকে, একটা ইনফ্লুয়েন্সার। ওকে, রাজিন সালেহিন, হ্যাঁ তোমার ওইভাবে লিখলেও হবে। মিথেন থেকে ইথেনে যেতে হলে, হ্যাঁ সেম সেম, মিথেন থেকে ইথেনে যেতে হলে। রাফসান বলছে ভাই দারুণ ভাবে বোঝানো হয়েছে। ওকে, সবারই হয়ে গেছে। তো যদি দারুণ ভাবে বোঝানো হয়, তাহলে এই ধরনের কমেন্ট কেন করতেছে পোলাপাইন, আমি বুঝলাম না। ওকে, আসো, এইবার আসো আরেকটা পদ্ধতি। সেই পদ্ধতিটা কি, আরেকটা পদ্ধতি হচ্ছে কিভাবে অ্যালকোহল থেকে অ্যালকিন বানানো যায়। অ্যালকোহল থেকে, অ্যালকোহল থেকে অ্যালকিন বানানো যায়, অ্যালকিন, অ্যালকিন প্রস্তুত করা যায়। হ্যাঁ, কিভাবে অ্যালকোহল থেকে অ্যালকিন প্রস্তুত করা যায়। অ্যালকোহলের সাধারণ সংকেত কি বলতো, ROH, এটা হচ্ছে অ্যালকোহলের সাধারণ সংকেত। আর এটা থেকে আমি যদি ইয়ে বানাতে চাই, অ্যালকিন বানাতে চাই, সেটা সাধারণ সংকেতটা কি আসবে? অ্যালকিনের সাধারণ সংকেত কি, CnH2n না, CnH2n। এখন কিভাবে বানাবো, এটা কিভাবে প্রস্তুত করব? তো যে কোনো একটা অ্যালকোহল নাও, আগে পদ্ধতি লেখো। পদ্ধতিটা কি, অ্যালকোহলের সাথে, অ্যালকোহল এর সাথে, অ্যালকোহল কে নিরোধকের উপস্থিতিতে, নিরোধকের উপস্থিতিতে, উপস্থিতিতে অ্যালকিন প্রস্তুত করা হয়। অ্যালকিন প্রস্তুত করা হয়। করো। আচ্ছা, তো এখানে নিরোধক কারা? নিরোধক, নিরোধক হচ্ছে মনে রাখো H2SO4। এটার সাথে তোমরা তাপমাত্রা নিবা 170 ডিগ্রি সেলসিয়াস, বাস। ঠিক আছে, এর কাজটা কি, এ হচ্ছে পানিটাকে বের করে দিবে অ্যালকোহলের থেকে, পানিটাকে বের করে দিবে। আগে সাধারণভাবে সূত্রটা লেখো, বের করে দিবে, বের করে দিবে, সাধারণ সূত্রটা আগে লেখো, তাহলেই হবে। আচ্ছা, ওকে, আচ্ছা, তো এইটা যদি তোমরা সাধারণ সংকেত লেখো, যে কোনো অ্যালকোহল তোমরা নাও, 2 কার্বন যুক্ত অ্যালকোহল নাও, 2 কার্বন যুক্ত অ্যালকোহলটাকে কিরকম, ধরা যাক CH3CH2OH, এটা অ্যালকোহল। আমি কি বললাম, এটাকে জাস্ট তোমার প্রভাবকটাকে থাকবে H2SO4, H2SO4 উত্তপ্ত করতে হবে, তাপমাত্রা দিতে হবে 170 ডিগ্রি সেলসিয়াস। যদি দাও, এটার ভিতর থেকে পানিটা বের হয়ে যাবে, পানিটা মাইনাস করলাম। যদি পানিটা মাইনাস করে, এখানে কয় কার্বন যুক্ত অ্যালকেন আছে দেখো, 2 কার্বন, 2 কার্বন যুক্ত অ্যালকোহল আছে, 2 কার্বন।
এখানে যে কয় কার্বন যুক্ত অ্যালকোহল থাকবে এখানেও সেই কয় কার্বন যুক্ত অ্যালকিন হবে, অ্যালকিন। হ্যাঁ, অ্যালকিন, সেম কার্বন সংখ্যা থাকবে। কার্বন সংখ্যাটা কত হবে ডিরেক্ট লিখে দাও। অ্যালকিনের সংকেতটা কি? C2H4 বা CH2 ডাবল বন্ড CH2। বাস, শেষ। পানিটা বের করে দিছি কিভাবে চিন্তা করে, এটার ভিতর থেকে পানি, তোমার ইচ্ছা, ধরো এখান থেকে একটা হাইড্রোজেন আমি বাদ দিয়ে দিছি আর এখান থেকে আমি অক্সিজেন বিয়োগ করে দিছি, বাকি থাকতেছে কি দেখো তো, CH2 CH2। তাহলে এইটাকে সম্পূর্ণ করার জন্য দুই হাত আমি ফিল আপ করে দিছি। ধরো এইভাবে বুঝো তাও হবে। বলো কে কে বুঝছো? আচ্ছা, তাহলে আজকে আমরা কিছুক্ষণ, হ্যাঁ, জৈব অ্যাসিড থেকে ইথানল বা ইথানল কিভাবে তৈরি করা যায় এর পরের প্রসেসটা আমি যাই, কিভাবে যাই এর পরের প্রসেসটা চলে যাই। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তো এখন ধরা যাক এটা থেকে 3 কার্বন যুক্ত যদি কোনো অ্যালকোহল থাকতো, 3 কার্বন, হ্যাঁ 3 কার্বন, তাও তোমরা কয়েকজনের জন্য দেখাইতেছি। 3 কার্বন যুক্ত যদি কোনো অ্যালকোহল থাকতো, 3 কার্বন যুক্ত যদি কোনো অ্যালকোহল থাকতো, তবেও তোমরা সেম জিনিসটাই করতা। এখানে H2SO4 দিবা, ধরো তাপমাত্রা অনেকে দিলে দিবে, না দিলে নাই, পানিটা বের হয়ে যাবে। হ্যাঁ, তোমরা ডিরেক্ট সূত্রটা লিখবে। এখানে কয় কার্বন যুক্ত ছিল? 3 কার্বন। এখানে 3 কার্বন যুক্ত ছিল, হয়ে যাবে কয় কার্বন যুক্ত? 3 কার্বন যুক্তই হবে। তাহলে ডিরেক্ট সংকেতটা লেখো। 3 কার্বন যুক্ত যদি হয় তাহলে C ডাবল বন্ড ধরলাম, এখানে H2, এখানে H, এখানে H3, এই যে ডিরেক্ট লিখে দিবা, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এই পদ্ধতিটা সোজা। আচ্ছা, জাকারিয়া ফাহাম জুনায়েদ বলছে কি সুন্দর কইতেন বাবারা। আর বলবো না ভাই, এটাই লাস্ট ক্লাস, আর বলবো না। আশা হতো তোমাদের উপর থেকে আমি, ঠিক আছে, আশা হতো। লাবিব হাসান লিমন, তাপমাত্রা যদি তুমি না দাও তাহলে না দিয়ে স্প্যাম করো না এই জায়গায়। আচ্ছা, নেক্সট অংশে যাব, কমেন্টে জানাও নেক্সট অংশে যাব। আশাফুল বলছে বুঝছি, ওকে। ওকে, আচ্ছা, ঠিক আছে, নেক্সট টপিক আশা। তাহলে নর্মালি আমরা হচ্ছে কয়েকটা পদ্ধতি দেখলাম যেগুলো বহুল ব্যবহৃত পদ্ধতি, তাই না? তো তোমাদের সবার কোয়েশ্চেন ছিল যে নর্মালি আমরা এই নিয়মটা জানি যে অ্যালকোহলের সাথে আমরা যদি জায়মান অক্সিজেন যুক্ত করি, তাই না, এবং প্রভাবক হিসেবে যদি আমরা দেই হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট অথবা কস্টিক পটাশ বা হচ্ছে এটা যদি দেই পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি আমরা দেই, তাহলে কি উৎপন্ন হতো? আর সিএইচও বা অ্যালডিহাইড উৎপন্ন হতো, তাই না? অ্যালডিহাইড প্লাস পানি উৎপন্ন হতো, ধরলাম প্লাস পানি উৎপন্ন হতো। তো এই অ্যালডিহাইডের সাথে যদি আবার সেম জিনিসটা করতাম, হ্যাঁ, এই অ্যালডিহাইডের সাথে যদি একই জিনিস, একই প্রভাবক যদি আমরা নিতাম, একই প্রভাবক যদি আমরা নিতাম, তাহলে এটা যদি করি হয়তো ফ্যাটি অ্যাসিড। এটা নর্মাল প্রসেস, নর্মাল প্রসিডিওর, এটা তো আমরা সবাই জানি, এটা তো নর্মাল প্রসিডিওর, এটা আমরা এই জিনিসটা আমরা সবাই জানি। তো এখন যে জিনিসটা আমরা জানি না, উল্টা প্রসেস কি করা যায়? যেটা ইজি হইতো আরো, যদি উল্টা প্রসেস করতে বলে, করা তো যায়। অনেকেই হয়তো বা জানো, অনেকে কমেন্ট করতেছো, অনেকে কমেন্ট করতেছো।
যে পারি আমরা, অনেকেই দেখলো কমেন্টে বলতেছে যে পারি আমরা। আচ্ছা, তো কিভাবে এখন পারা যায়? তো এই প্রসেসটা কি? এই প্রসেসটা হচ্ছে নরমালি যে ফ্যাট তোমার হচ্ছে অ্যালকোহল, অ্যালকোহল থেকে তুমি নরমালি চাইতে পারলা আরামসে হচ্ছে অ্যালডিহাইডে যেতে পারলা, অ্যালডিহাইড থেকে তুমি যেতে পারলা হচ্ছে ফ্যাটি অ্যাসিডে, অ্যালডিহাইড থেকে তুমি যেতে পারলা হচ্ছে ফ্যাটি অ্যাসিডে। এখন আরেকটা প্রভাবক এবং আরেকটা বান্ডেল যদি তোমার জানা থাকে তাহলে তুমি পারবা, হ্যাঁ, যেটাকে বলা হয় লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। সেখান থেকে তুমি ব্যাক করতে পারবে, মানে আর উল্টাটা যদি করতে চাও RCOOH থেকে তুমি যদি এইটাতে আসতে চাও তবে নিতে হবে হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, সাথে নিতে হবে একটা জার্মান হাইড্রোজেন, তবে তুমি ব্যাকওয়ার্ডে আসতে পারবা। ধরলাম এটা ব্যাকওয়ার্ড রিয়াকশন, ঠিক আছে, CHO এটার সাথে সেম ভাবে তুমি যদি আবার লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এবং এটা দাও তাহলে উৎপন্ন হয়ে যাবে হচ্ছে ROH। এই হচ্ছে তোমার ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড, তোমরা যদি এভাবে মনে রাখতে পারো ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড তাও হবে। আচ্ছা আচ্ছা, আরেকজন বলছে হচ্ছে আমরা যদি হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট এবং H2SO4 নেই তাও হবে, ওই প্রভাবকের বান্ডেলটা নিলেও হবে। আচ্ছা ওকে, আচ্ছা শেষ। এইবার আমরা যেই ফার্মেন্টেশন পদ্ধতিতে, বা অনেকেই জানো, অনেকে বলে এই বিক্রিয়াটা একটু মনে রাখবো কিভাবে, আমাদেরকে যদি একটু মনে রাখার সোজা কোনো উপায় থাকে, বিক্রিয়াটা হচ্ছে তোমাকে যদি ডিরেক্ট বলে আলু থেকে আলু থেকে মিথেন, আলু থেকে মিথেন, হ্যাঁ, যদি এটা বলে, যদি বলে আলু থেকে মিথেন প্রস্তুতি করে দেখো, এর মধ্যে আলটিমেটলি আমাদের সব বিক্রিয়াগুলো আছে। আলু থেকে মিথেন যদি বলে এর মধ্যে না আমাদের সব বিক্রিয়াগুলো কভার হয়ে যায়। কিভাবে কভার হয়ে যায়? কারণ এর মধ্যে ডিকার্বক্সিলেশন আসবে, অনেক ধরনের বিক্রিয়াগুলো আসবে এবং আমরা করতে পারবো। আরেকটা আছে, যদি আলু থেকে মিথেন না দিয়ে বলতো আলু তো আছে, আলু থেকে ধরা যাক তোমার গ্লুকোজ হয়ে যেটা বয়ে আছে, ধরলাম গ্লুকোজ হয়ে তোমাকে বললো হচ্ছে গ্লুকোজ, গ্লুকোজ থেকে তোমাকে পাইলাম হচ্ছে আমরা ইথানল, ইথানল সেখান থেকে বললো মিথেন তৈরি করতে, তবে কিন্তু আমাদের সোজা তোমরা এতটুকু অংশ দিয়েই করতে পারো, ইথানল থেকে মিথেন দিয়ে করতে পারো। কিন্তু প্রশ্নটা যদি কয় আলু থেকে মিথেন, হ্যাঁ, যদি এই প্রশ্নটা করে তবে কিন্তু তোমার প্রসেসগুলো অনেক বড় হয়ে যায়। ফার্স্ট অফ অল আলুর মধ্যে কি থাকে সেটাই তো আমরা জানি না, তাই না? তো এই সৃজনশীলটা কে কে পারো একটু কমেন্ট করো তো দেখি কয়জন পারো। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ইমতিয়াজ বলছে পারি, ওকে। সারা বলছে পারি, পারি না ভাই, ওকে, পারি না, ওকে ওকে। আচ্ছা চলো আমি এবার দেখাই দিই তোমাদের, এই প্রসেসটা দেখাই দিই কিভাবে আলু থেকে মিথেন প্রস্তুতি করা যায়, ঠিক আছে? আলু থেকে আমরা মিথেন কিভাবে বানাবো। এখন চিন্তা করো, আলু থেকে মিথেন যদি বলে, বা তোমাকে এই কোয়েশ্চেনটা একটু ঘুরায় দিল, যেটা সেমই কোয়েশ্চেনটা সেম বাট একটু ঘুরায় দিল, ঘুরায় বলবে কি জানো, ফার্মেন্টেশন বা গাজন পদ্ধতিতে মিথেন তৈরি করো, ফার্মেন্টেশন বা গাজন পদ্ধতিতে মিথেন তৈরি করো, কোয়েশ্চেনটা বলবে এটা, ঠিক আছে? ধরো যাক কোয়েশ্চেনটা বললো এটার সাথে আলু থেকে, ধরো আলু থেকে থেকে মিথেন, ঠিক আছে, এটা নাম বলে বললো ফার্মেন্টেশন পদ্ধতিতে, ফার্মেন্টেশন পদ্ধতিতে
মিথেন তৈরি করো, মিথেন। যদি এটাও বলে আমাদের সেম অ্যান্সার হবে, যদি এটাও বলে আমাদের অ্যান্সারটা তবেও সেম হবে। তো এখন এই অ্যান্সারটা আমরা পরীক্ষায় আসলে কিভাবে করব, বা আলুতে কি থাকে? শুধুমাত্র আলু না, এটা গম দিয়েও করতে পারবা, ঠিক আছে, এটা গম দিয়েও করা যায়। তো যদি বলে গম থেকে তোমাকে যদি বলে মিথেন তৈরি করতে, তবেও কিন্তু তুমি এটা করবা। দেখো একটা কোয়েশ্চেনের কিন্তু অনেকগুলো ধরন আছে, একই জিনিস বাট একটু নামগুলা চেঞ্জ করে দিতেছে, উপাদানগুলা চেঞ্জ করে দিতেছে, বাট ওই উপাদান গমের ভিতরেও কিন্তু কার্বোহাইড্রেট থাকে। তো কার্বোহাইড্রেট থাকলে ওখানে একটা স্টার্চ থাকবে, আলুর ভিতরে স্টার্চ আছে, গমের ভিতরে স্টার্চ আছে। তো সেই স্টার্চটা দিয়ে তোমাকে বানাইতে কি বলছে? মিথেন তৈরি করতে বলছে। এটাই হচ্ছে আমাদের ম্যাথ। অঙ্কটা করো, এই সরি উঠাও। কোয়েশ্চেনটা লেখো, অনেক ইম্পর্টেন্ট, সবাইকে ডাক দাও, যারা চলে গেছে তারা সবাইকে একটু ডাক দাও। এই কোয়েশ্চেনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই কোয়েশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট। আর যদি আমারে বিরক্ত লাগে, আমি কালকে থেকে আর ক্লাস নিব না, প্যারা নাই, তারপরও ডাকো সবাইরে, সবাইরে ডাইকে বলো এই অঙ্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ, যাতে সবাই করে। গাজন হচ্ছে একটা পদ্ধতি। দেখো একজন বলছে গম থেকে তো পড়ি নাই, তো আমি আসছি কেন এই জায়গায়? হ্যাঁ, আমি আসছি কেন এই জায়গায় তোমাদের এটা বুঝাইতে। এখন তোমরা যদি না বুঝে এরকম করতে থাকো তাহলে তো সমস্যা। ওকে, আচ্ছা, সবারই উঠানো শেষ, এবার আমরা চলো করি। হ্যাঁ, অনেকেই পারবো, অনেকেই পারবো। তো প্রথমত আমাদের একটু বুঝতে হবে আলু কিংবা গম, ঠিক আছে, আলু গম কিংবা চাল, যদি বলে চাল থেকে করতে, চাল যাও, আলু গম চাল বার্লি এগুলা থেকে যদি করতে বলে, সেম একই জিনিস, এদের ভিতরে না একটা কার্বোহাইড্রেট থাকে। আমরা কার্বোহাইড্রেটকে চিনি না, আগে কার্বোহাইড্রেটটা একটু চিনাই। হ্যাঁ, কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেটটা কি? কার্বোহাইড্রেট হচ্ছে কোনো ধরনের কোনো যৌগ, যে যৌগের ভিতরে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন থাকে। হ্যাঁ, কার্বোহাইড্রেট মানে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন যে যৌগগুলোর ভিতরে থাকে সেগুলোকে কার্বোহাইড্রেট বলি। কোনো কোনো জায়গায় দেখবা যে কার্বোহাইড্রেটে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত থাকে হচ্ছে 1:2:1 আকারে, ঠিক আছে। তো এই হচ্ছে কার্বোহাইড্রেটটা বা স্টার্চ। গমের ভিতরে স্টার্চ থাকবে, চালের ভিতরে স্টার্চ আছে, আলুর ভিতরেও স্টার্চ আছে। তো স্টার্চ থেকে, স্টার্চ জিনিসটা কি, স্টার্চের সংকেতটা কি সেটা তো আগে আমাদের লিখতে হবে। স্টার্চের সংকেত হচ্ছে C6H10O5। হ্যাঁ, C6H10O5, তার মানে আলুতে পাওয়া যায় স্টার্চ, আলুতে পাওয়া যায় স্টার্চ, ঠিক আছে। আচ্ছা, স্টার্চ, স্টার্চের সংকেতটা লিখবা আগে। স্টার্চের সংকেতটা কি বললাম? C6, ঠিক আছে, H10, তারপরে কি বললাম? O5, O5, এটা হচ্ছে স্টার্চের সংকেত, C6H10O5। এটা থেকে, এই টোটাল জিনিসটা থেকে তোমাকে তৈরি করতে হবে কি? CH4। অনেক বেশি ইম্পর্টেন্ট, যারা যারা নাই তাদেরকে একটু ডাকো, আমরা শুরু করি। কি এটা কি পড়বা না তোমরা? কমেন্টে জানাও তো, না পড়লে জায়গা বাসায়। ওকে, স্টার্চ হচ্ছে বহু শর্করা, মশিউর রাইট আনসার দিছো। ওকে, কাশফি, ওকে, রিজি। আমি জাস্ট তোমাদের একটু না ইয়েটা চাইতেছি, যে তোমরা একটু কমেন্ট যদি বেশি আসে যে না পড়ানোর দরকার তাইলে পড়বো, শুধু শুধু মানে কষ্ট করে আমার কি লাভ ভাই? আমি সেই সকাল 6টায় বেরিয়েছি, আম্মু ফোন দিতেছে, আম্মুর ফোনটা পর্যন্ত ধরতেছি না, জাস্ট তোমাদের এই ক্লাসটা আটকে যাবে দেখা, ঠিক আছে।
আচ্ছা, একটা অ্যারাবিক অক্ষরের নামটা পড়তে পারতেছি না, ঠিক আছে। লিখছে স্যার ঘুমান স্যার গিয়ে অ্যালকোহল খাইয়া টাল হইয়া রইছেন। একজন মানুষকে এইভাবে কথা বলার কোনো মানে হয় না ভাই, ঠিক আছে। এখন কি বলবো বলো, তোমাদেরই একজন সহপাঠী কমেন্ট করছে ঘুমান স্যার গিয়ে অ্যালকোহল খাইয়া টাল হইয়া রইছেন, মানে কিছু বলার নাই। ফার্মেন্টেশন আর গাজন পদ্ধতি সেম। ওকে, ওকে, আরো কিছুক্ষণ দেখি। তোমাদের খুব মানে ইন্টারেস্টিং কমেন্ট পাইতেছি আমি, ঠিক আছে। কমেন্ট গুলো আগে দেখি, দেখি না একটু গালাগালি শুনি একটু। মানে ব্যাপারটা হচ্ছে আমরা তো একটু ভদ্র সমাজে থাকি, তো এর জন্য গালাগালি আসলে শোনা যায় না বা দেখি না কমেন্ট গুলা। তবে একটু দেখি, নতুন একটু এক্সপিরিয়েন্স হোক আমার। আচ্ছা, ফাইন, তো ক্লাসটা শেষ করি, তাই না? অনেকে হয়তো বা জানো যে কালকে তোমার কি জানি রাফি এবং আমি আসতে চাইছিলাম লাইভে, আমি ওইটাও ওকে বলে মানা করে দিব, ঠিক আছে। তোমাদের উপকার করতে আইসে উল্টা গালি খেয়ে গেছি। আচ্ছা, এইটা শেষ করে যাই, আরো 2-3টা করাইতে চাইছিলাম, মুড তো নষ্ট করছো। আসো, স্টার্চ C6H10O5। তো তুমি যদি আলু পাও, আলু হচ্ছে স্টার্চ, স্টার্চ মানে বহু শর্করা, ঠিক আছে। তোমরা হচ্ছে এটা ইন্টারে যখন উঠবা না, এই শর্করা নিয়ে বায়োলজিতে না একটা চ্যাপ্টার পাবা। তো যারা হচ্ছে পড়তে আসবা আমাদের কাছে, তখন আমরা দেখাই দিব হয়তোবা, বা অন্য কারো কাছেও যদি যাও এই জিনিসগুলো পাবা তোমরা। তো এটা হচ্ছে স্টার্চের সংকেত, আমি নিচে লিখে দিলাম। তো ধরো আমি হচ্ছে আলু থেকে অনেক শর্করা পাইছি, সেই অনেকগুলা শর্করা থেকে আমি এখন কিভাবে মিথেন প্রস্তুতি করব, ঠিক আছে। স্টার্চ আমি এন সংখ্যক পাইছি। এখন বলতে পারো ভাই এন মানে কি? এন মানে অনেক, এন মানে অনেক, এন মানে একটা নাম্বার। বাট এখানে এটাতে এক অণু, বাট আলুর ভিতরে তো এক অণু থাকবে না, অনেক অণু থাকবে। তো সেই অনেক অণু হচ্ছে এন, এন সংখ্যক নিছি না। আচ্ছা, এরপরে এটার সাথে আমি পানি যুক্ত করব, এটার সাথে আমি পানি যুক্ত করব। তো করো, তো পানি যুক্ত করো। পানি যুক্ত করব, এবং অবশ্যই এই জায়গায় না একটা প্রভাবক লাগবে। এই প্রভাবকের নাম দিবা হচ্ছে ডায়াস্টেস। এই প্রভাবকের নাম দিবা হচ্ছে ডায়াস্টেস। তো এই অংশটা একটু উঠাও। এখন কি উৎপন্ন হবে বলো ভাই? আমাদের তো মনে থাকবে না যে সংকেত আপনি লিখতেছেন, আমাদের তো মনে থাকবে না। মনে থাকবে তোমাদের, এই সংকেতটা তোমাদের মনে থাকবে। কিভাবে থাকবে আমি বলে দেই। এখানে যে কয়টা হাইড্রোজেন এবং অক্সিজেন আছে, এখানে যে কয়টা হাইড্রোজেন এবং অক্সিজেন আছে সংযোজন করে দাও, সংযোজন মিলায় দাও, তাইলেই হবে। মিলায় দাও, আরামসে মিলায় দাও, ঠিক আছে। এটা 2 অণু নিতে হবে, সরি 2 অণু নিবা, মিলায় দাও। ধরলাম 2 অণু, আমি মিলানোর জন্য নিছি 2 অণু। এখানে 2 অণু মানে কার্বন আছে 12টা, টোটালি কার্বন আছে 12টা। এখানে 2 অণু মানে হাইড্রোজেন আছে 10টা। এখানে 2 অণু মানে অক্সিজেন আছে 10টা। এখানে হাইড্রোজেন আছে 2টা, অক্সিজেন আছে 1টা। সংযোজন করে দাও, সংকেত মুখস্থ করতে হবে না, জাস্ট মনে রাখবা স্টার্চের সাথে পানি যুক্ত করবা, সব সংযোজন হবে। কিভাবে? এখানে কার্বন সংখ্যা হয়ে যাবে কয়টা দেখো তো? 12টা। এই সাইডে তো নাই, কোনো কার্বন নাই, তার মানে কার্বন হচ্ছে 12টা। হাইড্রোজেন এখানে ছিল, দেখো 2 × 10 কত হয়েছে? 20টা। আছে কয়টা? 2টা, 22টা, 22টা। অক্সিজেন এই সাইডে ছিল 5টা, 5 × 2 কত? 10টা, 10 11টা, অক্সিজেন 11টা। এইটা হচ্ছে, উঠাও জলদি উঠাও। এটা হইলো হচ্ছে আমাদের একটা নতুন যৌগ, হ্যাঁ, এন সংখ্যক, এন সংখ্যক হইছে, কারণ এখানে তো আমি অনেকগুলা নিছিলাম। তো এন সংখ্যক যদি নাও, এটার নাম হচ্ছে মল্টোজ। মল্টোজ, যারা বায়োলজি পড়ছো তাদের এই মল্টোজ সম্পর্কে ধারণাটা থাকার কথা। দেখি কমেন্ট, দেখি উঠাও।
আছে বাবা, এই রিয়াকশনটা না আছে, লাগবে। যদি না লাগতো তাহলে আমি কেন করাইতাম বলো? না লাগলে তো করাইতাম না, অনেক বড় রিয়াকশন। ওকে, আশরাফুল, ভেরি গুড। আশরাফুল, আবু ইসা আপন, তোমরা না হচ্ছে খুব সুন্দর সুন্দর মানে অ্যান্সার দাও সব সময়, ঠিক আছে? সারা জীবন তোমাদের কথা আমি মনে রাখবো। তোমরা যদি চাও কখনো আমার সাথে দেখা করতে, ইনশাল্লাহ আমিও যখন কোন সময় হবে বা সুযোগ হবে আমি তোমাদের সাথে অবশ্যই দেখা করব ইনশাল্লাহ। আচ্ছা, উঠাও। হাইড্রোজেন বুঝতে পারছি, হ্যাঁ, থ্যাংক ইউ। শিশির বলছে কালকে থেকে আসবো নাকি? আসো, অফিসে আসো, দেখা হবে, আসো, সমস্যা নেই। হ্যাঁ, মল্টোজ ডাইস্যাকারাইড। ওকে, এটা চিনি, হ্যাঁ বলতে পারো চিনি। এটা হচ্ছে ডাইস্যাকারাইড, এটা হচ্ছে একটা স্যাকারাইড, ঠিক আছে? বা একটা বড় পরিমাণে আমাদের কি উৎপন্ন হলো? চিনি, ধরলাম। আচ্ছা, এইবার আসো, এই চিনিটা বা তোমরা যেটারে বলতেছো চিনি কিংবা আমি যেটারে বললাম মল্টোজ, তো সেই জিনিসটা নাও, সেই জিনিসটা নাও। তার মানে নিব কি? সি, কি উৎপন্ন হইলো? সি কত ছিল? 12, সি 12, সরি 12, এইচ 22, ও 11। এটাই তো আমাদের উৎপন্ন হয়েছিল, তাই না? সবাই বলো, এটাই তো আমাদের উৎপন্ন হয়েছিল। এটার সাথে, এটার নাম কি? মল্টোজ। এটার সাথে তুমি আবার পানি যুক্ত করো, এটার সাথে আবার তুমি পানি যুক্ত করো, ঠিক আছে? এটার সাথে আবার পানি যুক্ত করো। এই জায়গায় প্রভাবক দাও ম্যালটেন্স, এই জায়গায় প্রভাবক দাও ম্যালটেন্স, ঠিক আছে? এই জায়গায় তুমি আরামে প্রভাবকটা দাও ম্যালটেস। যদি ম্যালটেস প্রভাবকটা দাও তবে কি উৎপন্ন হবে বলো? তবে কি উৎপন্ন হবে? আমরা জানি কি উৎপন্ন হবে? গ্লুকোজ উৎপন্ন হবে। গ্লুকোজের সংকেত আমরা সবাই জানি, তাই না? বায়োলজি চ্যাপ্টার 4 মেবি তোমাদের সিলেবাসেই আছে। C6H12O6। কিভাবে C6H12O6 হইছে ভাইয়া? যদি একটু ভাঙায় বলতেন বা একটু যদি মিলায় বলতেন। ওই বিক্রিয়াটাই আগেরটাই যুক্ত করে দিছিলাম না, এবার 2 দ্বারা ভাগ করে দিছি। দেখো, হিসাব করো, মিলে যাবে। কারণ কি, এখানে 12, কার্বন সংখ্যা 12, হাইড্রোজেন সংখ্যা 22, অক্সিজেন সংখ্যা 11। এই দুইটা এখানে দিয়ে দাও, 24 হয়ে গেল। এই অক্সিজেনটা এখানে দিয়ে দাও, 12 হয়ে গেল। ধরো এরকম কোনো, আমি তোমাদের বোঝানোর জন্য এই অংশটা লিখতেছি। C12, 24 ও 12, তাই না? এইটা অর্ধেক হয়ে গেছে, এটা অর্ধেক। অর্ধেক মানে কি? কার্বন 6, এটা 12, এটা 6। দেখো, সোজা ভাবে বুঝাই দিলাম, হ্যাঁ? তার মানে 2 ভাগ কমছে না? এখানে একটা 2 দিয়ে দিলাম, যাও সংকেতের এই জায়গায় একটা সমতা করার জন্য 2 দিয়ে দিলাম। আর এটার নাম তো আমরা সবাই জানি, এটার নাম হচ্ছে গ্লুকোজ। এটার নাম হচ্ছে গ্লুকোজ। বলো, এই অংশটুকু বুঝছো? বিক্রিয়া কিন্তু শেষ হয় না, এটা কিন্তু অনেক বড় বিক্রিয়া। আচ্ছা, কে কে বুঝছো বলো তো? হাফ হইছে, হ্যাঁ হাফ হইছে। আশরাফুল হাফ হইছে। তানভীর রহমান জয়, ভাইয়া চ্যাপ্টার 5 আর পড়াবো না ভাইয়া, চ্যাপ্টার 5 পড়াবো না ভাইয়া। আমাদের সাথে দেখা করবেন না? ফাহাদ, অবশ্যই অবশ্যই। অভি বলছে গ্লুকোজ, হ্যাঁ গ্লুকোজ। অভি, অভি সবসময় রাইট আনসার দেয়। কি উৎপন্ন হবে? আচ্ছা, ওকে, বুঝছে বুঝছে। দেখি আরেকটু দেখো তো, কে কে বুঝো নাই? নাই আমি আরেকবার একটু বলতাম। ডায়াস্টেসটা হচ্ছে একটা প্রভাবক ভাইয়া, ডায়াস্টেসটা হচ্ছে একটা প্রভাবক। প্রশ্ন ফুল বই থেকে হবে না। আচ্ছা ঠিক আছে, সবাই বুঝছে। এখন গ্লুকোজ হইছে, তাই না? আগের ধাপে আমরা নিছিলাম হচ্ছে চিন্তা করো, আগের ধাপে আমরা নিছিলাম হচ্ছে, দাঁড়া একটু লিখে নেই, আমার মুছাটা ভুল হইছে। C6H আমরা নিছিলাম 22O11, তাই না? n সংখ্যক নিছিলাম। n সংখ্যক নেওয়ার ফলে আমি পানি যুক্ত করছিলাম H2O, সাথে একটা প্রভাবক দিছিলাম, নাম হচ্ছে ডায়াস্টেস। নাম দিছিলাম হচ্ছে ডায়াস্টেস। এই ডায়াস্টেসের সাথে এই দুইটারে সংযোজন করার ফলে, মানে যুক্ত করার ফলে আমার হয়েছিল এই মল্টোজটা, মানে C12H22O11। এটা হয়েছিল, এটা আমাদের হয়েছিল, তাই না? বিক্রিয়া কিন্তু এই যে স্টার্চ, এটা স্টার্চ, স্টার্চের সাথে পানি যুক্ত করছি, মানে এটা প্রথম ধাপ। এটা দ্বিতীয় ধাপ, আমার করতে হবে মিথেন। এখনো মিথেন পর্যন্ত যাই নাই আমি, তাই না? এখনো মিথেন পর্যন্ত যাই নাই। তার মানে এইটা যেটা পাইছি সেটা নিয়ে একটু কাজ করতে হবে। এটা কি? C6
H12O6, এটা হয়েছে না? তুমি যদি চাও তুমি দুই অণু নিতে পারো, ঠিক আছে? তাহলে এটা যদি হয় মনে রাখবা এখানে এটা থেকে একটা প্রভাবক দিলেই হবে। প্রভাবকের নাম হচ্ছে, দাঁড়াও প্রভাবকের নামটা একটু ভুলে গেছি, জাইমেস। প্রভাবকের নাম হচ্ছে জাইমেস। তুমি যদি জাইমেস নামক প্রভাবকটা দাও না, তাহলে এখানে হবে হচ্ছে অ্যালকোহল। কোন অ্যালকোহলটা হবে? 2 কার্বন যুক্ত অ্যালকোহল হবে। CH3 ধরলাম, দাঁড়াও, CH3CH2OH প্লাস কার্বন ডাই অক্সাইড। এখন যদি কেউ বলো ভাই সমতা তো করা নাই, আপনি সমতা ছাড়া কেন করতেছেন? এই চ্যাপ্টার করার টাইমে না তোমাদের একটা জিনিস বলে রাখি, সমতা দরকার নাই। যদি না পারো বা টাইম লেন্থি যদি হয়, সমতাটা দিও না। হ্যাঁ, ইকুয়েশনটা বা দুই সাইডে ইকুয়াল করার দরকার নাই যদি টাইম কম থাকে, বাট করলে তো ভালো। বাট প্রভাবক গুলা মনে রাখো, হ্যাঁ, ইনফ্লুয়েন্সার গুলা দিতেই হবে তোমার, মাস্ট। আচ্ছা, যদি এটা দেই, এটা হয়েছে তো তোমাদের সবার সুবিধার্থে এখানে 2 অণু উৎপন্ন হয়েছিল, যেহেতু আমি এখানে 2 অণু নিছি। 2 অণু যদি নেই, একটা 4 হবে, এটাও 4 হবে, ঠিক আছে? একটু মিলায় দেখো কিভাবে 4 করলেন ভাইয়া। আর তুমি মিলায় দেখো এখানে কার্বন সংখ্যা কয়টা হইলো, দেখো তো 8টা, 8 4 12টা। এখানে কার্বন সংখ্যা কয়টা? 12টা। বাদ বাকি সব মিলাই দেখো সব সেম আছে। এই বিক্রিয়াটুকু তো বুঝতে পারছো। প্রত্যেকটা বিক্রিয়া কিন্তু আমি ডিরেক্ট লিখতে পারতাম, হ্যাঁ, আমি কিন্তু ডিরেক্ট লিখতে পারতাম, বাট আমি ডিরেক্ট না লিখে আস্তে আস্তে বুঝাইতেছি। আমি আস্তে আস্তে বুঝাইতেছি যাতে তোমরা সবাই একটু বুঝো। আচ্ছা, তোমরা সবাই একটু বুঝো। এবার সবাই বুঝার আগে তোমার হচ্ছে পুরা চ্যাপ্টার বুঝতে হবে না, ফাহাদ, পুরা চ্যাপ্টার বুঝতে হবে না। যে কয়টা বিক্রিয়া দেই সেই কয়টা বিক্রিয়া একটু তুমি হচ্ছে লিখে রাখো, এই কোয়েশ্চেন গুলা পেয়ে যাবে ইনশাল্লাহ। এখন অনেকে আমাকে প্রশ্ন করতেছিল, ভাইয়া ওই যে আপনার লাইভ গুলা দেখতে পাইতেছি না, বা কোথায় গেলে কোন লিঙ্কে পাবো? অনলাইন সহপাঠীর আমার মেন্টর আইডিতে তোমরা যাও। এখন যে আমি তোমাদেরকে বলি তোমরা আরো কি কি পাবা। হ্যাঁ, আজকে আশেপাশে পানিও নেই। আচ্ছা, যাই হোক, অনলাইন সহপাঠী যে মেন্টর আইডিটা আমি লিঙ্কে পিন করে রাখছি, দেখো তোমাদের ক্যাপশনে পিন করা আছে, সেখানে যাবা। সেখানে গেলে আমার তো অনেকে বলছিল ইউটিউব চ্যানেল আছে কিনা, ইউটিউব চ্যানেল নাই, বাট ওখানে একটা চ্যানেল আছে। সেই চ্যানেলে আমার ভিডিওগুলো তুমি পাবা। আমি কিন্তু বাংলাও পড়াই, হ্যাঁ, যেহেতু তোমাদের বাংলাটা নাই, ইন্টারে যখন উঠবা, যারা আমাদের কাছে পড়বা ইনশাল্লাহ, বা আমি যাদেরকে পড়াবো তারা জানে যে আমি বাংলাও পড়াই। তো ওই চ্যানেলটাতে তোমরা একটু সাবস্ক্রাইব করো, ফ্রি। এটা ইউটিউব না যে তোমাদের সাবস্ক্রাইব করতে আটকাবে। সাবস্ক্রাইব করলে কি হবে জানো? ওখানে তোমাদের মোবাইল নাম্বারটা এন্ট্রি থাকবে, তো মোবাইলে মেসেজ চলে যাবে। ধরো এই ভিডিওটা যখন আপলোড হবে, তোমাদের মোবাইলে মেসেজটা যাবে যে ভিডিওটা আপলোড হয়েছে, তোমাদের আর খুঁজতে হবে না, ঠিক আছে? অনলাইন সহপাঠীতে আমার মেন্টর আইডি হচ্ছে, তোমরা পাবা যদি ওয়েবসাইটে ঢুকো, আমার মেন্টর আইডি হচ্ছে 79, এখানে পাবা। আচ্ছা, এই বিক্রিয়াটা তাড়াতাড়ি শেষ করি। ঠিক আছে, এইবার আসো, আমরা ইথানল পাইছি, ইথানল। আচ্ছা, ইথানল থেকে আমার কিসে যাইতে হবে? ইথানল থেকে মিথেনে যাইতে হবে। ইথানলে 2টা কার্বন, একটা কার্বন যদি কমাইতে হয় ডিকার্বক্সিলেশনে যাইতে হবে। ডিকার্বক্সিলেশনের জন্য তো ফ্যাটি অ্যাসিডে যাইতে হবে, শর্টকাট তো নাই। তাইলে এটা থেকে যদি ফ্যাটি অ্যাসিডে যেতে চাও, কিভাবে যাবা? ডিরেক্ট তো যেতে পারবা না। তুমি কি করবা? একটা জায়মান অক্সিজেন লাগাবা, CH3CH2OH, তাই না? এটার সাথে একটা জায়মান অক্সিজেন, এবং তোমাদের প্রভাবকটা তোমরা নাও, তোমরা কি নিবা? H2SO4 নিতে পারো। এটা যদি নাও তাহলে কি নিবা? K2Cr2O7। যদি এটা নাও তাহলে কি উৎপন্ন হবে বলো তো? ইথানল, তার মানে CH3CHO প্লাস H2O। এটা তো জেনারেল একটা ফর্মুলেশন ছিল। এটা থেকে, এটা তো মিথানল তাই না, এটা হচ্ছে ইথানল থেকে আসো, ইথানল CH3CHO থেকে যদি আবার জার্মান অক্সিজেন যুক্ত করো, তাহলে তো তুমি ফ্যাটি অ্যাসিড পাইতেছো। সেম তোমাদের পছন্দের প্রভাবকটাই দিলাম, K2Cr2O7H2SO4 যদি দাও ফ্যাটি অ্যাসিড পাবা। ফ্যাটি অ্যাসিডের সংকেত কি? CH3COOH।
এইবার এটা থেকে ডিকার্বক্সিলেশন করো, ডিকার্বক্সিলেশন মানে সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করো, বের করো একটা হাইড্রোজেন, তারপর তুমি মিথেন পেয়ে যাবা। তো আগে এই অংশটা তুলো, তারপর আমি বাকি অংশটা পড়ি আর কমেন্ট পড়ি। ফিজিক্স 11 অধ্যায় করাইতে চাইছিলাম, বাট করাবো না, আর কোনো অধ্যায় করাবো না। আচ্ছা, এই অংশটা তোলা হলে বলো, আমি মুছাই দিই। এতটুকু বুঝতে পারছো? জলদি কমেন্ট করো, এখনো শেষ হয়নি। না, শেষ হয়নি, আমাদের মিথেন পর্যন্ত যেতে হবে। এটা টেক্সট বইতে দেওয়া আছে, টেক্সট বইয়ের তোমার সৃজনশীলটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসো। তাহলে এই অংশটুকু মুছে দিলাম। এখন আমাদের মিথেন তৈরি করতে বলছে, তাই তো? আমাদের মিথেন তৈরি করতে হবে। আচ্ছা, এখন কিভাবে মিথেন তৈরি করব বলো তো? কিভাবে মিথেন তৈরি করব? এই যে আমার কাছে CH3COOH আছে, এই যে এটা, হ্যাঁ, ইথানোইক অ্যাসিড, এটার নাম হচ্ছে ইথানোইক অ্যাসিড। আচ্ছা, ইথানোইক অ্যাসিড আমার কাছে আছে। এই ইথানোইক অ্যাসিডটার সাথে তুমি কি করবা? প্রথমবার সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করবা। বাস, সোডিয়াম হাইড্রোক্সাইড যদি যুক্ত করো, এই যে মনে আছে, এই অংশটা বের হয়ে যাবে, পানির সাথে যুক্ত হবে, এই অংশটা এর মধ্যে যাবে, মানে সোডিয়ামটা এক্সচেঞ্জ করবে জায়গাটা। তার মানে CH3COONA প্লাস H2O হবে। আচ্ছা, এইবার এটার সাথে আবার সোডিয়াম হাইড্রোক্সাইড বা তোমার হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করো, কস্টিক সোডা যুক্ত করো। যদি যুক্ত করি তাহলে আমাদের জাস্ট কি বলছিলাম, বিক্রিয়াটা খুবই সোজা, যে এইটা মানে আর, আর এইটা মানে কি COONA, আর এটা তো বুঝতেই পারছো, এই আর এর সাথে একটা H যুক্ত হয়ে যাবে, আর এই সাইডে আমার কি উৎপন্ন হবে? অলওয়েজ সোডিয়াম কার্বনেট, আর এখানে প্রভাবক দিবা ক্যালসিয়াম অক্সাইড। বা শেষ। এটার মানেটা কি? এই যে আর এর সাথে একটা হাইড্রোজেন যদি ধরে, তার মানে আর এর সংখ্যাটা কি? CH3, সেখানে উৎপন্ন হবে CH4 বা মিথেন। আলু থেকে মিথেন তুলে নাও। তুলে নাও। আর একটা অঙ্ক পর্যন্ত কে কে থাকবা দেখি। আমার একটা একজন মেবি রংপুর না কোথা থেকে বেলাল না কে জানে একজন ফোন দিছিল, একটা বাবা ফোন দিছিল, ফোন দিয়ে বলতেছে যে আপনার ক্লাসগুলা খুব দরকার, খুব প্রয়োজন, অ্যাটলিস্ট আমার কথা ভেবে ক্লাসগুলা করায়েন, ঠিক আছে? আচ্ছা, ছেলেটারে আজকে ক্লাসে দেখতেছি না, আমাকে ফোন দিছিল 4 বার, ভালো একটা ছেলে। আচ্ছা, যাই হোক, আরেকটা ম্যাথ করাবো। ওকে, ডান ডান, আরেকটা ম্যাথ করাবো। কমেন্টে জানাও, যারা যারা থাকবে একটু জানাও। সুমাইয়া রহমান তারিম বলছে হচ্ছে কাইন্ডলি ফিজিক্সের চ্যাপ্টারটা করান। কেমনে করায় বলো? আচ্ছা ভাই, আচ্ছা, উর্বি বলছে ভাই আমার রিপ্লাই দেন না কেন? দিলাম তো। আশাফুল অলওয়েজ থাকবে জানি, আশাফুল। আচ্ছা, হ্যাঁ, সোডিয়াম কার্বনেট। ওকে, আরেকটা ম্যাথ করাই। এই ম্যাথটা থেকে, এটা তোমাদের প্রশ্ন ছিল, হ্যাঁ, এই ম্যাথটা তোমাদের প্রশ্ন ছিল যে যদিও এত বড় ম্যাথ দিবে না, যদিও এত বড় ম্যাথ হয়তোবা দিবে না, আর যদিও বা দেয় তাও আমি আমার মতো করে করাই দেই, যেহেতু প্রত্যন্ত অঞ্চলের অনেক বাচ্চাগুলা এই অঙ্কগুলা করার জন্য আমার কাছে মেসেজ দিছে,
তা আমি তাদের জন্য এই অঙ্কটা করতেছি। আসো, কোয়েশ্চেনটা হচ্ছে এরকম করছিল তারা, যদিও এত বড় অঙ্ক আসবে না, বাট শিখে যাও। প্রোপানল থেকে বিউটানোইক অ্যাসিড, প্রোপানল থেকে বিউটানোইক অ্যাসিড, এটা তোমাদের হচ্ছে উৎপাদন করতে হবে বা বানাতে হবে। ঠিক আছে, উৎপাদন বা ক্লাসটার পরে বের হয়েও না, কিছু কথা তোমাদের সাথে আছে। তো প্রোপানল থেকে বিউটানোইক অ্যাসিড, ফার্স্ট অফ অল প্রোপানলের সংকেতটা যদি আমরা দেখি 3 কার্বন, প্রোপ মানে 3 কার্বন, নল মানে অ্যালকোহল, প্রোপানল, সো 3 কার্বন যুক্ত অ্যালকোহল। আগে কার্বন সংখ্যা মিলাও, তার মানে অ্যালকোহলের সাধারণ সংকেত তো বন্ড ও এইচ, তাই না, মানে মূলকটা, তার মানে 3টা কার্বন মিলাই, 1টা 2টা 3টা, তার মানে এখানে CH3 CH2 CH2। এটা থেকে বিউটানোইক অ্যাসিডের সাধারণ সংকেত কি, বন্ড COOH, এটা তো মূলকের সংকেত। 1 কার্বন কমপ্লিট, আর 3 কার্বন দরকার, 1 2 3, মানে 4টা কার্বন, 1 2 3 4। এবার দেখো তো, হাতগুলো মিলে দাও, CH3 CH2 CH2। এইটা থেকে এইটা কেমনে বানাবো বলো, কে কে পারো? এটা কি কেউ পারো? পারলে একটু কমেন্টে জানাও। কমেন্টে জানা, কেউ পারোস বাবারা? আচ্ছা, শিবলি পারে, মাইশা মাসুদ পারে না। আচ্ছা, আমি করাইতেছি। ওকে, ও নাইস, অনেকেই পারে। আচ্ছা, এটা নর্মালি ধরো, আহ 2বার 3বার যদি আমি না দেই, আমি যদি নর্মালি করতে চাই, দেখি দাঁড়াও, আচ্ছা অনেকেই পারবে, তো এটা করাই কি দেওয়ার দরকার আছে? তো দরকার নাই। তো এই পর্যন্ত হচ্ছে অনেকেই পারে, হ্যাঁ সবাই পারে। ওকে 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 ওকে, অর্নি দিলাম রিপ্লাই, অনেকে পারে। ওকে, নর্মালটা, হ্যাঁ, যে ধরো অনেকে আমরা এই ধরনের বিক্রিয়া দিলে ফার্স্ট অফ অল নর্মাল নিয়মটা দেখাই, শর্টকাট নিয়ম দেখাইতেছি না। অনেকে বলতেছে KCN যুক্ত করে কিংবা অনেক কিছু যুক্ত করে, আমি ওরকম যাইতেছি না, একদম নর্মাল নিয়ম, অঙ্কটা বড় হোক, বাট আমি যতটুকু পড়াইছি, যতটুকু বেসিক দিছি, সেই বেসিসে তুমি যদি করতে চাও, ফার্স্ট অফ অল এখানে 3 কার্বন আছে, এখানে 4 কার্বন আছে, কার্বন সংখ্যা কিন্তু বৃদ্ধি পাইছে একটা। আমি 1 কার্বন কমে ডিকার্বক্সিলেশন করাইছিলাম, তাই না, 1 কার্বন কমে ডিকার্বক্সিলেশন করাইছিলাম, বাট 1 কার্বন বাড়ার কি কোনো নিয়ম আছে আমাদের আশেপাশে? আমরা কি পড়াইছি বা আমরা কি পড়ছি? পড়ি নাই তো। ধরো পরীক্ষায় যদি আসে ট্যাকেল দেওয়ার জন্য, আমি কি লিখবো? ট্যাকেল দেওয়ার জন্য এখান থেকে একটা কার্বন কমায় দিবা, এখান থেকে একটা কার্বন কমায় দিবা, ডিকার্বক্সিলেশন নিতে পারো। কেমনে ডিকার্বক্সিলেশন নিতে পারো? এটা তো অ্যালকোহল, তাই না, ROH, একদম বেসিক, কোনো উল্টাপাল্টা নিয়ম না, নর্মাল নিয়ম। এইটা থেকে, মানে এই যে অ্যালকোহলটা সাধারণ সংকেত ROH, এটা থেকে তুমি জায়মান অক্সিজেন যুক্ত করো, জায়মান অক্সিজেন যুক্ত করে KMnO4 KOH লেখো, কোনো সমস্যা নেই। তাহলে ROH পাবা না, RCHO পাবা, CHO মূলক পাবা। RCHO মূলক যদি পাও, এই জিনিসটার সাথে তো পানি উৎপন্ন হয়, তো এটাও লিখে রাখলাম। এটার সাথে তুমি আবার সেম কাহিনীটা করো, CHO প্লাস জায়মান অক্সিজেন লেখো, সেম প্রভাবক গুলা দাও, তাহলে RCOOH হয়ে যাবে, মানে ফ্যাটি অ্যাসিড থেকে মিথেনের 2 কার্বন কমায় দাও, একটা কার্বন কমায় দাও। ফ্যাটি অ্যাসিডের সংকেত কি? CH3 CH2 COOH না, এইটা থেকে ডিকার্বক্সিলেশন করো। ডিকার্বক্সিলেশন যদি তুমি করো, ডিকার্বক্সিলেশন করার পরে, আমি নর্মালি বুঝাই দিচ্ছি, ডিকার্বক্সিলেশন করার পরে তুমি পাবা হচ্ছে ইথেন, তুমি পাবা ইথেন, যেহেতু এটা 3 কার্বন, তো 2 কার্বন যুক্ত অ্যালকেন পাওয়া যায়।
ডিকার্বক্সিলেশনে। ইথেন পাবা না, ইথেনকে যদি তুমি উডস বিক্রিয়া করো তাহলে এরটার কার্বন চেইন ডাবল হয়ে যাবে না? যদি ডাবল হয়ে যায় তাহলে বিউটেন হবে। যদি ডাবল হয় তাহলে কি হবে, আমাদের বিউটেন উৎপন্ন হবে না? যদি বিউটেন হয়, এবার বিউটেন থেকে বিউটানোইক অ্যাসিড তো আমরা সবাই পারি, বিউটানোইক অ্যাসিড। এই প্রসেসটা করে নিও। আর যদি এই ম্যাথটা আসলে তোমাদের করে দেওয়া লাগে, আমি একটা স্যাম্পল করে রাখবো নি, যে কোনো জায়গায় তোমরা নোট দিও, আমি করে অ্যান্সারটা মিলাই দেবো। ঠিক আছে, দাঁড়া একটু কমেন্ট পড়ি। আচ্ছা, তো এটা লাস্ট ক্লাস। আমি আর ক্লাস নিতে চাইতেছি না ইনশাআল্লাহ। এই চ্যাপ্টারে যে কোয়েশ্চেনগুলো তোমাদের থেকে আসছিল সেই কোয়েশ্চেনগুলো আমি করে দিছি, তো তোমরা একটু ভালো মতো দেখবা। ঠিক আছে, তানভীর, তারপরে নীলামিতি, জুথি, তোমরা একটু ভালো মতো দেখবা। অভি, তারপরে হ্যাঁ ফারদিন, ঠিকঠাক মতো একটু দেখে নিও। আচ্ছা, শুভ বলছে অনুপম গাইডে কি ভুল আছে কিনা জানি না, এটা তো জানি না। আচ্ছা, আশাফুল ক্লিয়ার, থ্যাংক ইউ। মারিয়ম বলছে এই যে রিপ্লাই দিছি। তারপরে ভাইয়া কালকে না স্পেশাল ক্লাস ছিল এক্সাম রিলেটেড, আর নিব না, এটা মানা করবো। আর রিমি চৌধুরী, ওকে ওকে। কারো যদি পার্সোনালি কোনো প্রবলেম থাকে আমাকে ইনবক্স করবা, কোনো সমস্যা নাই। আর 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 কথাটা পরীক্ষার আগ পর্যন্ত কারো যদি কোনো প্রবলেম থাকে আমাকে অবশ্যই জানাবা। এই প্রবলেমটা যদি আমি সলভ করতে পারি তাহলে দিয়ে দিব, হয়তোবা পাঠাতে একটু লেট হবে। ঠিক আছে, আর তার আগে বলি, তোমরা যেই ধর্মেরই হও না কেন, সেরা মুসলিম হইলে তোমরা নামাজ কালাম করো, কিংবা তোমাদের নিজ নিজ ধর্মের তোমরা ধর্মটা পালন করো ঠান্ডা মাথায়, কারণ মেডিটেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট এই সময়, কারণ সবাই আমরা একটু টেনশনে থাকি। আর একে অপরকে অবশ্যই সম্মান দিবা, ভালো মতো সম্মান দিবা, যাতে অন্যের মনে কষ্ট দিয়ে কখনোই কথা বলবা না। আর মা বাবার সবসময় খেয়াল রাখবা। ঠিক আছে, কারণ মার উপরে কোনো স্কুল, কোনো কলেজ, কোনো বিশ্ববিদ্যালয় নেই, সেই একটা জ্ঞানের ভান্ডার। নিজের মাকে সবসময় খেয়াল রাখবা, যত্ন করবা। আর এই তো আচ্ছা, দোয়া করবো, অবশ্যই দোয়া করবো, অবশ্যই অবশ্যই অবশ্যই। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তোমাদের রাফি ভাই আসছে, আমার সামনেই আছে, আমরা এখন বের হব। ওকে, তারপরও যদি কোনো কোয়েশ্চেন থাকে আমার মেন্টর আইডিটা তোমাকে দিয়ে দিচ্ছি, একটু সাবস্ক্রাইব করে নিও। আমার নেক্সট ভিডিওগুলো ইনশাআল্লাহ বাবা, তোমরা যখন ইন্টারভিউ বা বাংলা ভিডিওগুলো তোমাদের জন্য ওপেন হয়ে যাবে। ওকে ওকে। তারপরও এই যে 11 নম্বর অধ্যায়ের যদি কোনো কোয়েশ্চেন থাকে সৃজনশীল, আমাকে অবশ্যই জানাবা, অবশ্যই জানাবা। আচ্ছা, 11 নম্বর অধ্যায়ের রেডি কিছু কোয়েশ্চেন আছে, সাজেশন কিছু আছে আমার কাছে, নক দিও। আমি ওই যে গতির চ্যাপ্টারে যেরকম সাজেশন দিছিলাম, তারপরে কাজ ক্ষমতা শক্তি কিংবা পদার্থের গঠনে যে সাজেশন গুলো দিছিলাম, আমি ওরকম 2টা সাজেশন রেখে দিছি, ওগুলো আমি দিয়ে দিব, কোনো সমস্যা নাই। ওকে, আর 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 আচ্ছা, ঠিক আছে। আর একটু কমেন্ট এখানে আসতেছে না, তারপর তোমাদের কমেন্ট দেখে নিই। কোনো কোয়েশ্চেন থাকলে করো, আমি আসি। আবিদ বলছে দোয়া করবো, অবশ্যই। শাহরিয়ার শুভ, স্যার মিথানল কিভাবে CnH2n+2 এর সূত্র মেনে চলে? তোমার কোয়েশ্চেনটা উপরে উঠে গেল, বুঝা দিতেছে না। আচ্ছা, n এর মান কি 0? তুমি নিজেই দেখো, এই কোয়েশ্চেনটা করে যে উল্টাই ফেলাইলা, স্প্যাম করতেই আসো, তুমি নিজেই দেখো, মিলাও। পরীক্ষায় আসার মতো কিছু প্রশ্ন দিয়ে, হ্যাঁ নক দিও, আমি দিব। খাদিজা নাদিয়া, কোনো কোয়েশ্চেন থাকলে করবা আপু, কোনো সমস্যা নাই। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন যদি কিছু থাকে বলতে পারো। আরাফাত, আমি কোয়েশ্চেন দিয়ে দিব। ইসমা জাহান উর্বি, তুমি মণিপুরের? নাইস, আমিও মণিপুরে ছিলাম। ওকে ওকে। আচ্ছা, তো আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। সবাই যার যার নিজ নিজ জেলা থেকে যেখানেই থাকো না কেন, একটু সুস্থ থাকো, সুস্থ থাকার চেষ্টা করো, টেনশন করার কোনো কারণ নাই। 4টা অধ্যায়, পরীক্ষায় হয় ভালো হবে, না হয় খারাপ হবে। এটা খারাপ হলেই যে তোমাদের একটা বড় ক্ষতি হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। আর যদি ক্ষতি হয় সেটা দায় কিন্তু তোমার নিজেরই থাকবে। এখনো সময় আছে,
তোমাদের জন্য এই 12টা দিন বা কয়টা দিন আছে, 11টা দিনও অনেক অনেক যদি কাজে লাগাতে পারো, ঠিক আছে। হয়তো বা 10 দিন আছে, এই 10টা দিনও অনেকের জন্য অনেক বেশি একটা সময়। তো একটু ভালো মতো প্রিপারেশন নিও। আমার ইনবক্স সবসময় খোলা আছে, সবাইকেই রিপ্লাই দিব, কোনো সমস্যা নাই। কোয়েশ্চেন থাকলে পাঠাই দিবা। তো থাকো, আসসালামু আলাইকুম।